ওকে ফাইন, আমরা বরাবরের মতো আজকেও আমাদের যে 9টার লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাসে আমরা উপস্থিত হয়ে গেলাম। আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির যে পূর্ণাঙ্গ লাইভ ক্লাস, ফ্রি লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাসের কোর্সে আমরা আজকে মনে হয় পঞ্চম ক্লাস। আমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তরে বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আমরা গতদিন চিহ্নযুক্ত সংখ্যার বিষয়গুলো দেখছি, আজকে আমরা কম্পিউটার কোডিং নিয়ে আলোচনা করব। তো তোমরা দ্রুতই আমাদের লাইভ ক্লাসটাতে জয়েন হয়ে নাও এবং তোমাদের যে ফ্রেন্ডরা আছে সেই ফ্রেন্ডদের তোমরা একটু দ্রুত মেনশন করে দাও। তোমরা দ্রুত একটু লাইভ ক্লাসটাতে জয়েন হয়ে নাও। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কম্পিউটার কোডিং। গতদিন আমরা সংখ্যা পদ্ধতির যে চিহ্নযুক্ত সংখ্যা, একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, এই বিষয়গুলো কিভাবে আমরা সহজে সমাধান করতে পারি বা পুরো বিষয়গুলো আমরা কিভাবে শিখতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা কম্পিউটার কোডিং নিয়ে আলোচনা করব। কম্পিউটার কোডিংও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। এখান থেকে বিগত বছরের যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, যেখানে আইসিটি সাবজেক্টটা যুক্ত ছিল, সেখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে। তো আমরা আজকে সেই পুরো বিষয়টা ক্লিয়ার করব। তার পাশাপাশি দেখব যে এখান থেকে সামনে যে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সেই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কী ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। তো লাইভ ক্লাসটা শুরুর আগে অবশ্যই তোমরা লাইভ ক্লাসে যারা জয়েন হয়েছে তারা দ্রুত লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। যারা ক্লাস করতে ইচ্ছুক রেগুলারলি এবং লাইভ ক্লাসের মাধ্যমে যারা উপকৃত হচ্ছ, তারা অবশ্যই লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। আর অবশ্যই লাইভ ক্লাসটা শেয়ার করার মাধ্যমেই তোমাকে লাইভ ক্লাসে উপস্থিত থাকতে হবে। লাইভ ক্লাস শেয়ার ব্যতীত তোমার ক্লাসে উপস্থিত থাকা যাবে না, ঠিক আছে? তো তোমরা দ্রুত লাইভ ক্লাসটা শেয়ার করে নাও। লাইভ ক্লাসগুলো সবাই শেয়ার হয়ে গেলে আমরা আজকের আলোচনার যে টপিক আছে সেই টপিকটা আমরা শুরু করবো। তো তোমরা দ্রুত একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। অনেকে সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। আর তোমাদের ফ্রেন্ডরা যারা আমাদের পেজে রেগুলার লাইভ ক্লাসে অংশগ্রহণ করতেছিল, তাদেরকে তোমরা একটু দ্রুত মেনশন করে দাও। দ্রুত লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। লাইভ ক্লাস সবার শেয়ার হয়ে গেলে, যাদের শেয়ার দিচ্ছ তারা ডান লিখো। আমি যদি দেখি যে সবার শেয়ার হয়ে যাচ্ছে, তাহলে আমরা আজকের আলোচনার বিষয়টা শুরু করে দেব। যারা অলরেডি শেয়ার করে দিচ্ছ তারা আমাকে একটু ডান লিখে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে কারা কারা শেয়ার করলো। আর অবশ্যই সবাইকে শেয়ার করতে হবে। সবার শেয়ার হয়ে গেলে আমরা আজকের ক্লাসের আলোচনার বিষয়টা শুরু করে দেব। তো দ্রুত আমাকে একটু জানাও। আচ্ছা, অনেকে সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রমিসা রহমান শেয়ার দিছে, দীপা ইসলাম শেয়ার ডান করছে, সাথী শেয়ার করছে ডান লিখে। আচ্ছা, বাকি যারা আছে তারা সবাই লেখো। জাহিদ হাসানও করছে, ধন্যবাদ। যারা সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দ্রুত একটু শেয়ার করে দাও। রিয়াজ আহমেদ শেয়ার করছে এবং খুবই সুন্দর একটা কথা লিখছে রিয়াজ আহমেদ, যে শেয়ার করছি স্যার, শেয়ার করলে তো নিজেরই লাভ, পরে আবার ক্লাসগুলো দেখি। হ্যাঁ, তুমি একদম বিষয়টাকে ঠিকভাবে বুঝতে পারছো যে শেয়ার করলে আমাদের টাইমলাইনে থাকলে আমরা কিন্তু যে কোনো সময় ক্লাসটা খুঁজে পাই। যে নতুনরা আসে, অনেকেই দেখো না যে গ্রুপের বিভিন্ন পোস্টে কমেন্ট করে যে আগের ক্লাসগুলো পাচ্ছি না, বা এর আগে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো কোথায় পাবো। তো এই ধরনের কিন্তু তোমাদের আর খোঁজাখুঁজির কোনো প্রয়োজন হবে না। তোমাদের টাইমলাইনে ক্লাসটা থাকলে তোমার যখন প্রয়োজন, যেভাবে প্রয়োজন, যখন ইচ্ছা তুমি কিন্তু ক্লাসগুলো দেখে নিতে পারবা, ঠিক আছে? আর ক্লাসে যেহেতু আমরা আরও সামনের দিকে বিভিন্ন সাবজেক্ট এবং কোর্সের ক্লাস শুরু করব, সেক্ষেত্রে কিন্তু এই ক্লাসগুলো অনেক পিছনে পড়ে যাবে, তখন কিন্তু তোমার খুঁজতে অনেক সময় লেগে যাবে। তো অনেকেই পরবর্তীতে শেয়ার ডান লিখছো। তো যারা এখনও ক্লাসটা শেয়ার করনি তারা দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। আমরা মোটামুটি আমাদের আলোচনার বিষয়গুলো একটু শুরু করে দিই। তো আমি গতদিন দুইয়ের পরিপূরকটা নিয়ে আলোচনা করছিলাম। তো দুইয়ের পরিপূরক আমরা খুব সুন্দরভাবে একটা নিয়মের মাধ্যমে বোঝার চেষ্টা করছি। আশা করি তোমরা সেই বিষয়টা বুঝতে পারছো। এছাড়াও আমরা চিহ্নযুক্ত সংখ্যার যে বিষয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আমি সেখান থেকে জাস্ট দুই একটা প্রশ্ন একটু তোমাদের জিজ্ঞেস করে আবার বিষয়গুলো রিভিউ করে দেওয়ার চেষ্টা করি। যারা নতুন আসছো তারা বিষয়গুলো একটু জানে নেওয়ার চেষ্টা করো, আর ততক্ষণে নতুন যারা আছে তারা ক্লাসে জয়েন করে ফেলবে। তো তোমাদের মনে আছে কিনা আমাকে বলো তো, যে 1 বাইট সমান আমরা কত বিট শিখছিলাম? 1 বাইট সমান আমরা কত বিট শিখছিলাম বলো দেখি। 1 বাইট সমান আমরা কত বিট শিখছিলাম? আচ্ছা, 1 বাইট সমান 8 বিট। আমি নামগুলো উচ্চারণ করতেছি না, কারণ তোমরা অনেকেই কমেন্ট করতেছো এবং নামগুলো অনেক দ্রুত উপরের দিকে চলে যাচ্ছে। সেক্ষেত্রে যদি কারো কোনো প্রশ্নে ভুল অ্যান্সার আসে বা তাকে যদি কোনো কিছু মেনশন দিয়ে দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি তোমাদের নামগুলো বলবো। আর এই ধরনেরভাবে নাম উচ্চারণ করতে করতে আসলে ক্লাসের সময় অনেক চলে যায়, লাইভ ক্লাসটা অনেক লং হয়ে যায়। তো আমরা সেটা চাচ্ছি না। আমরা যতটুকু সময় পড়াশোনা করব, খুব কম সময়ের মধ্যে যেন আমরা একটু এফেক্টিভ পড়াশোনা করতে পারি। যেহেতু তোমাদের আরও সাবজেক্ট পড়তে হয়, সেক্ষেত্রে সময় নষ্ট করা আমাদের মোটেও ঠিক হবে না।
তো 1 বাইট সমান যদি 8 বিট হয় তাহলে আরেকটা বিষয় আমরা শিখছিলাম 1 নিবল সমান কত বিট বলো দেখি। 1 নিবল সমান কত বিট বলো। আজকে কিন্তু আমরা কম্পিউটার কোডিংটা খুব সহজে শেখার চেষ্টা করব। কম্পিউটার কোডিং নিয়ে তোমাদের অনেক সমস্যা এবং এখান থেকে কিন্তু অনেকগুলো এমসিকিউ প্রশ্ন করার জায়গা আছে, সেই জায়গাগুলো থেকে কিন্তু সামনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। এখানে আজকের বিষয়টা খেয়াল করো, আর তোমরা যদি লাইভ ক্লাসগুলো একটু মনোযোগের সাথে করো তাহলে কিন্তু এই ক্লাসের পরে তোমার আর ক্লাসগুলোতে খুব বেশি একটা সময় দিয়ে প্র্যাকটিস করার প্রয়োজন হবে না। ঠিক আছে, তুমি জাস্ট তোমার যে নোটটা করে নিচ্ছ ক্লাসের সাথে সাথেই বা ক্লাসের পরে এই নোটটা একটু মাঝে মধ্যে রিভিশন দিলে কিন্তু হয়ে যাবে, কারণ তোমাদের ক্লাসগুলো সেভাবেই করানো হচ্ছে যেন আমরা ক্লাসের পড়াশোনাগুলো ক্লাসে কমপ্লিট করে নিতে পারি। তাহলে 1 নিবল সমান আমরা কত বিট জানলাম? 1 নিবল সমান আমরা জানলাম হচ্ছে 4 বিট। আচ্ছা, এবার আমাকে একটা গাণিতিক সমস্যার সমাধান করে দাও। তোমাদেরকে যদি আমি বলি যে 12 এর 2 এর পরিপূরকের মান কত? 12 এর 2 এর পরিপূরকের মান কত? 12 এর 2 এর, সরি এখানে পরিপূরক হচ্ছে 2 এর পরিপূরক। 12 এর 2 এর পরিপূরকের মান কত? 12 এর 2 এর। আচ্ছা, আমি অলরেডি প্রায় দেখতে পাচ্ছি যে 90 জনের মতো আমাদের আজকে লাইভ ক্লাসে উপস্থিত হয়েছে। তো তোমরা দ্রুত যারা লাইভ ক্লাসে উপস্থিত ছিল তারা লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও। আমরা আজকে 100 অর্থাৎ সেঞ্চুরি করার চেষ্টা করব। আমাদের এটাই সর্বোচ্চ উপস্থিতি আমরা যে লাইভ ক্লাসগুলো নিলাম। তো খুবই ধন্যবাদ তোমাদের ক্লাসে উপস্থিত থাকার জন্য। যারা নতুন লাইভ ক্লাসে জয়েন করছো পরবর্তীতে তারা লাইভটা দ্রুত তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দাও। আমরা চেষ্টা করব আজকের জন্য আমরা সেঞ্চুরি অর্থাৎ 100 জনকে আমাদের লাইভ ক্লাসে উপস্থিত করে নিতে পারি। তো অনেকেই অ্যান্সার দিছো, সাথী দিছে 4টা 10100। আব্দুল আলিমের অ্যান্সারটা একটু ভিন্ন রকম আসছে, 5টা 0100। আচ্ছা, আমি কিন্তু পরিপূরক বলি নাই, বলছি 2 এর পরিপূরক। 2 এর পরিপূরকটা এখানে প্রথমে লিখতে পারি নাই। তোমাদের জিজ্ঞেস করা হয়েছে 12 এর 2 এর পরিপূরকের মান কত, সেটা বলো। আচ্ছা, নুসরাত জাহান নিদ্রা বলছো 4টা 10100। আচ্ছা, এমডি আল মামুন বলছো 0100। ভাইরে, আমি গতদিন থেকে তোমাদেরকে বারবারই বলতেছি যে এই পরিপূরক, 1 এর পরিপূরক 2 এর পরিপূরকের বিষয়গুলো অবশ্যই 8 বিটে কাউন্ট করতে হবে। 8 বিটের কম কাউন্ট করা যাবে না। বারবারই বলতেছি, গতদিন থেকে আমি তোমাদেরকে এই বিষয়টা বোঝাচ্ছি যে আমাদের কি করতে হবে, 8 বিটে কাউন্ট করতে হবে। আচ্ছা, তো অনেকেরই অ্যান্সার আসছে, অনেকের অ্যান্সার একটু ভিন্ন রকম আসছে। তো আমি সমাধান করে দিচ্ছি, ভালোভাবে খেয়াল করো। তো আমাদের কি বলছে 12 এর 2 এর পরিপূরক। তো এই 2 এর পরিপূরকটা নির্ণয়ের জন্য প্রথমে আমাকে 12 বাইনারি নির্ণয় করতে হবে। তো বাইনারি সহজে কিভাবে নির্ণয় করতে হয় আমরা সেই বিষয়টা শিখছি। 12 কিভাবে পাওয়া যাবে, এই যে 8 4 12, তাহলে এই দুটো হবে 1 আর এই দুটো হবে 0। তাহলে আমি 12-র জন্য যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 1100। তো 1100 এখানে বিট কয়টা? 4টা। বিট কি? বাইনারি একক অঙ্কগুলোকে আমরা বলি হচ্ছে বিট, অর্থাৎ 0 আর 1 প্রত্যেকটাই হচ্ছে এক একটা করে বিট। তাহলে এখানে বিট হচ্ছে 1 2 3 4। কিন্তু আমি বলছি এই 2 এর পরিপূরক 1 এর পরিপূরকের ম্যাথগুলো অবশ্যই তোমাদেরকে 8 বিটে সমাধান করতে হবে। তাহলে বাকি 4টা বিট আমি কোথায় পাবো? বাকি 4টা বিট অবশ্যই আমাকে সামনে 4টা 0 দিয়ে দিতে হবে। এরপরে সহজেই 2 এর পরিপূরক আমরা কিভাবে নির্ণয় করতেছিলাম, যারা গত ক্লাসে ছিল না তারা খেয়াল করো। আমরা কিন্তু সহজেই একটা 2 এর পরিপূরক নির্ণয়ের নিয়ম শিখছিলাম। সেটা কি, আমাদেরকে ডান দিক থেকে বাম দিকে আসতে হবে এবং প্রথম 1 পর্যন্ত বিটগুলো ঠিক রাখতে হবে। আমি যদি এই যে ডান দিক থেকে বাম দিকে আসি তাহলে এই 1টাই হচ্ছে প্রথম 1, এই পর্যন্ত বিটগুলো আমাদের যা আছে তাই থাকবে। অর্থাৎ 0-র জায়গায় আমরা 0 নিব, 0-র জায়গায় 0 নিব, 1-এর জায়গায় 1 নিব। আর পরবর্তী যে বিটগুলো আছে সেই বিটগুলো আমরা কি করব, 1 এর পরিপূরক করব। আর 1 এর পরিপূরক মানে কি, 0-র অবস্থানে 1 হবে আর 1-এর অবস্থানে 0 হবে। তাহলে এই যে 1 আছে, 1-এর অবস্থানে আমরা কি করে দেব, 0, 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে। তাহলে এটাই হচ্ছে ওই 12 যে মানটা দেওয়া ছিল সেই 12 টুস কমপ্লিমেন্টের মান। তো আশা করতেছি এই টুস কমপ্লিমেন্টের বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো এই ছিল আমাদের মোটামুটি গত দিনের যে টপিকগুলো আমরা আলোচনা করছিলাম তার সামারি। এগুলা অবশ্যই আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। তো আমরা আজকের যে আলোচনা কম্পিউটার কোডিং, সেই কম্পিউটার কোডিংয়ে চলে আসি। খুবই ভালোভাবে খেয়াল করো, আজকের বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো আমরা এখন শিখব হচ্ছে কম্পিউটার কোডিং। যারা লাইভ ক্লাসটা এখনও শেয়ার করে দাওনি তারা দ্রুত লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও। আচ্ছা, কম্পিউটার কোডিং বলতে আসলে কি বোঝাচ্ছে? কোডিং বলতে আমাদের যে কম্পিউটার কিবোর্ডের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো কিন্তু কম্পিউটারের কাছে অনেকটাই অপরিচিত। কীরকম অপরিচিত বলো দেখি। আমাদের কম্পিউটার কিবোর্ডের যে কিগুলো আছে বা বাটনগুলো আছে সেগুলো কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। যেমন আমরা যদি কিবোর্ড দ্বারা একটা কি প্রেস করি তাহলে এই কিটা কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারবে না। এই কিটা কম্পিউটার বুঝবে কার সমন্বয়ে, 0 আর 1-এর কিছু কম্বিনেশন আকারে। তাহলে এই যে কিটা, এই কিটাকে বা আরও যে কম্পিউটার
কম্পিউটার কিবোর্ডের মানগুলো আছে সেগুলোকে কম্পিউটার সরাসরি বুঝতে পারবে না, সেগুলোকে বোঝানোর জন্য অবশ্যই আমাকে কার মাধ্যমে বুঝাইতে হবে, কম্পিউটারকে 0 আর 1-এর মাধ্যমে বা একটা নির্দিষ্ট কার মাধ্যমে, সংকেতের মাধ্যমে। তো যে সংকেত ব্যবহার করে কম্পিউটারকে এই কম্পিউটার কিবোর্ডের ডাটাগুলো পরিচিত করে দেওয়া হয় বা কম্পিউটারের এই কিবোর্ডের যে ডাটাগুলো সেই ডাটাগুলো বুঝতে পারে, সেই নির্দিষ্ট সংকেতটাকেই বলা হচ্ছে কম্পিউটার কোড বা কোডিং। ঠিক আছে, আমি আবারও বলতেছি বিষয়টা, তোমরা হয়তো বুঝতে পারোনি, খেয়াল করো। কম্পিউটার কিবোর্ডের যে ভ্যালু বা ডাটাগুলো আছে সেগুলোকে যে সংকেতের মাধ্যমে আমরা কম্পিউটারের কাছে বোধগম্য করে তুলি সেই সংকেতটাকেই বলা হচ্ছে কোড। আর যে পদ্ধতিতে এই কোডটা করা হয় বা কম্পিউটার যে পদ্ধতিতে কোড করে সেটাকেই বলা হচ্ছে কম্পিউটার কোডিং। তো কম্পিউটার আসলে বিভিন্ন ধরনের কোডের সাথে পরিচিত, তো এই কোডগুলো আমাদেরকে একটু শিখতে হবে। তো আমরা প্রথমে যে কোডিংটা শিখবো সেটাকে আমরা বলতেছি হচ্ছে বিসিডি কোড। বোঝার চেষ্টা করে দেখো। তো আমরা প্রথমে যে কোডটা শিখবো সেটাকে বলতেছি বিসিডি কোড। এখন বিসিডি এর প্রথমে আমাকে পূর্ণরূপটা জানতে হবে। বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। এটা নিয়ে কিন্তু অনেকেরই একটু কনফিউশন থাকে, কারণ অনেকে এটা বাইনারির সাথে কিন্তু গুলাই ফেলে, কিন্তু এটাকে কিন্তু বাইনারির সাথে গুলাই ফেলা যাবে না। এখানে বিসিডি এর পূর্ণরূপটা হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল, যেটা দ্বারা ডেসিমেলের যে মানগুলো আছে সেগুলোকে আমরা কিসে কোড করব বলো তো? বাইনারিতে কোড করব। ডেসিমেলের মানগুলো কি 0 থেকে 9, অর্থাৎ বিসিডি কোড ব্যবহার করে 0 থেকে 9 পর্যন্ত যে মানগুলো আছে এই মানগুলোকে আমরা কিসে কোড করব? বাইনারিতে কোড করব। এখানে আরেকটা শর্ত, সেই শর্ত হচ্ছে ডেসিমেলের ভ্যালুগুলোকে যখন আমরা বাইনারিতে কোড করব তখন সেই কোডটা করতে হবে কত বিটে? 4 বিটে। তাহলে বাইনারি কত বিটের কোড? এটা কিন্তু এমসিকিউতে প্রচুর আসে যে বিসিডি কত বিটের কোড, তখন তোমাকে বলতে হবে 4 বিটের কোড। তাহলে এখান থেকে দুইটা বিষয় তোমাকে জানে রাখতে হবে। একটা হচ্ছে বিসিডি এর পূর্ণরূপ কি? বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। আর বিসিডি কত বিটের কোড? বিসিডি হচ্ছে 4 বিটের কোড। অর্থাৎ ডেসিমেলের যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলোকে যখন আমি বাইনারিতে কোড করব তখন সেটা কয় বিট করে নিয়ে কোড করতে হবে? 4 বিট করে নিয়ে। আমরা যদি একটা এখন সমাধান দেখি তাহলে কিন্তু আমরা সেটা বুঝতে পারবো। মনে করো এরকম একটা মান আমরা নিলাম, মনে করো আমরা নিলাম হচ্ছে 97, এটা ডেসিমেলে দেওয়া আছে, তাহলে অবশ্যই বেস 10 হবে। এটাকে আমাদেরকে কিসে প্রকাশ করতে বলছে? বিসিডিতে প্রকাশ করতে বলছে। তো এই জায়গায় খেয়াল করো, অনেকেই এখানে 2 দিয়ে দেয়, এটা কিন্তু না। আমি কিন্তু ডেসিমেলকে বাইনারিতে প্রকাশ করতেছি না, আমি কিন্তু ডেসিমেলকে কিসে প্রকাশ করতেছি? বিসিডিতে। এখানে বেস হিসেবে এজন্য অবশ্যই কি থাকবে? বিসিডি থাকবে। তোমরা দেখবা যে এই বিসিডি থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো থাকে সেগুলোর অপশনে কিন্তু এখানে বেস হিসেবে 2ও দেয়া থাকে, আবার বেস হিসেবে কি লেখা থাকে? বিসিডিও কিন্তু লেখা থাকে। তো তোমাকে কোনটা দেখাইতে হবে? যেটা বিসিডি সেটা দেখাইতে হবে, কারণ আমি কিন্তু এটাকে বাইনারিতে প্রকাশ করতেছি না। আমি কোন কোড পদ্ধতিতে প্রকাশ করতেছি? বিসিডি নামে যে কোড আছে সেই বিসিডি কোড পদ্ধতিতে প্রকাশ করতেছি। এখন আমি 97কে যদি বিসিডিতে প্রকাশ করতে চাই তাহলে আমরা প্রথমে কি জানছি যে বিসিডি হচ্ছে একটা 4 বিটের কোড, অর্থাৎ ডেসিমেলের যে ভ্যালুগুলোকে আমি বাইনারিতে বা বিসিডিতে প্রকাশ করব তাদের প্রতিটার জন্য আমাকে কয় বিট করে নির্ণয় করতে হবে? 4 বিট। তাহলে আমাকে এখন 9-এর জন্য 4 বিট নির্ণয় করতে হবে, আবার 7-এর জন্য 4 বিট নির্ণয় করতে হবে। তো আমরা কিভাবে 4 বিট নির্ণয় করব? দেখো 9 কিভাবে পাবো? 8 আর 1 9, তাহলে এই দুইটা 1 হবে আর এই দুইটা কত হবে? 0। তাহলে দেখো 1 0 0 1 হবে। 7 আমি কিভাবে পাবো? দেখো 4 2 6 আর 1 7, তাহলে এই তিনটা 1 হবে আর এটা 0 হবে, তাহলে 0 1 1। তাহলে 97-এর যে বিসিডি মান সেই বিসিডি মানটা হচ্ছে 1 0 0 1 0 1 1 1। এবং এখানে বেস হিসেবে অবশ্যই কি রাখতে হবে? বিসিডি রাখতে হবে। তাহলে যখন কোনো একটা ডেসিমেল মান দিয়ে তার বিসিডি মানটা তোমাকে নির্ণয় করতে বলবে তখন কিন্তু আর তোমাকে বাইনারির নিয়মে 2 দ্বারা ভাগ করে সমাধান করা যাবে না। ডেসিমেল থেকে বাইনারির নিয়ম আমরা কি জানি? 2 দ্বারা ভাগ করে সমাধান করতে হয়, কিন্তু এখানে কিন্তু বাইনারি বলে নেই, এখানে কি বলছে? বিসিডি। আর বিসিডিতে যে কোনো একটা ডেসিমেল মানের জন্য তোমাকে কয় বিট করে নির্ণয় করতে হবে? 4 বিট। তাহলে আমি 9-এর জন্য 4 বিট নিলাম, 7-এর জন্য 4 বিট, তাহলে এটাই হচ্ছে আমার 97-এর বিসিডি মান। আর বেস হিসেবে অবশ্যই কি দিতে হবে বলো দেখি? বিসিডি দিতে হবে। তাহলে এভাবে কিন্তু আমরা কোনো একটা সংখ্যার বিসিডি মানটা সহজেই নির্ণয় করতে পারি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো আমাকে এখন একটা সংখ্যার বিসিডি মান নির্ণয় করে দাও। যদি আমাকে দেয়া হয় যে 85, এটা ডেসিমেলে দেয়া আছে, আমাকে এর সমতুল্য বিসিডি মানটা জানতে চাইছে, তাহলে কত হবে বলো দেখি? তো তোমরা দ্রুতই একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। আমরা কিন্তু আজকে 100 অর্থাৎ 100 জনকে আমাদের লাইভ ক্লাসে উপস্থিত করানোর একটা টার্গেট তোমাদেরকে দেওয়া হয়েছে। দেখি তোমরা এটা পূরণ করতে পারো কি না। আমার মনে হচ্ছে না যে তোমরা পারবা। কেন পারবা না? কারণ তোমাদের শেয়ার সংখ্যা ক্লাসে উপস্থিতির থেকেও অনেক কম। তার মানে তোমরা যারা ক্লাসে উপস্থিত আছো তাদের মধ্যে কিন্তু অনেকেই শেয়ার করোনি। তো যদি সবাই শেয়ার না করো তাহলে তোমাদের যে টার্গেটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা পূরণ করতে পারবো না।
ঠিক আছে, তোমাদের ক্লাসের উপস্থিতির সংখ্যা প্রায় 90-এর কাছাকাছি, কিন্তু ক্লাসের শেয়ার সংখ্যা মাত্র 48টা আমি দেখতে পাচ্ছি। তার মানে প্রায় 50% স্টুডেন্ট এখনও তোমরা ক্লাসটা শেয়ার করো নি। তো আমি বারবারই বলতেছি, ক্লাস করার জন্য রেগুলারলি বা ক্লাসে উপস্থিত থাকলে তোমাকে অবশ্যই লাইভ ক্লাসটা শেয়ার করতে হবে। তোমার যদি মনে হয় যে এই লাইভ ক্লাসটা আমি শেয়ার করতে পারবো না বা এটা শেয়ার করা যাবে না, তাহলে তোমাকেও এই লাইভ ক্লাসটাতে উপস্থিত থাকা যাবে না, তোমাকে এই লাইভ ক্লাসটা থেকে চলে যেতে হবে। কারণ একদম স্পষ্টভাবেই বলে দেওয়া আছে যে লাইভ ক্লাসে উপস্থিত থাকতে হলে অবশ্যই লাইভ ক্লাসটা শেয়ার করতে হবে। কারণ এই কোর্সটা তোমাদের জন্য টোটালি ফ্রি করে দেওয়া হয়েছে। তো ফ্রি মানে এই না যে তুমি একদম শুয়ে বসে এটা উপভোগ করবা। এই ফ্রির জন্য তোমাকে কিছু কাজ অবশ্যই করতে হবে, যেটার জন্য তোমার কোনো পেমেন্ট করতে হবে না, তোমার শুধু মনের ইচ্ছা থাকলেই হবে। তো সেই শেয়ারের কাজটা তোমরা একটু দ্রুতই করে নাও। আমি দেখি যে শেষ পর্যন্ত তোমরা আমার টার্গেটটা পূরণ করতে পারো কি না। আচ্ছা, অ্যান্সার মোটামুটি সবারই দেয়া আছে, সবাই দিছো অ্যান্সার। আচ্ছা, মোটামুটি যারা অ্যান্সার করতেছো সবার অ্যান্সারই ঠিক আছে। তাহলে দেখো এখানে 8-এর জন্য আমাকে কয় বিট নিতে হবে? 4 বিট। আর 5-এর জন্য আমাকে কয় বিট নিতে হবে? 4 বিট। তাহলে 8-এর জন্য 4 বিট কি পাবো বলো দেখি? 1 0 0 0, তাই না? আর 5-এর জন্য 4 বিট কি হবে? 0 1 0 1। তাহলে এই যে প্রাপ্ত মান, এটাই হচ্ছে 85-এর বিসিডি মান। এবং এখানে বেস হিসাবে অবশ্যই কাকে রাখতে হবে? বিসিডিকে রাখতে হবে। তাহলে তোমরা এটা স্পষ্টভাবে মনে রাখবা যে বিসিডি কয় বিটের কোড? 4 বিটের কোড। আর এর বেস হিসেবে আমাদেরকে কি লিখতে হবে? বিসিডি লিখতে হবে। তাহলে আমরা একটা কোড পদ্ধতি সম্বন্ধে জানলাম, যার নাম হচ্ছে বিসিডি, এবং এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। ঠিক আছে। আচ্ছা, এখন এরপরে খেয়াল করো, বিসিডির আবার বিভিন্ন রকম প্রকারভেদ আছে। যেমন একটা বিসিডিকে বলা হয় 8421 বিসিডি, একটা বিসিডিকে বলা হয় 7421 বিসিডি, এরকম আরও বিসিডি আছে 6421 বিসিডি আছে, আবার আছে হচ্ছে 2421 বিসিডি আছে। তো এগুলো হচ্ছে বিসিডির প্রকারভেদ। আরও আছে বিসিডি। তবে তোমাদের এখান থেকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে এই যে 8421 বিসিডি, এই বিসিডিটাকে আসলে বলা হয় এনবিসিডি। এখানে এন মিনস কি? এন মিনস হচ্ছে ন্যাচারাল। আর বিসিডি মানে তোমরা জানোই বিসিডি মানে কি? বাইনারি কোডেড ডেসিমাল। তাহলে এই যে এনবিসিডি বললাম, তাহলে এনবিসিডি এর পূর্ণরূপ কি? এনবিসিডি এর পূর্ণরূপ হচ্ছে ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমাল। তাহলে এই যে 8421 নামে যে বিসিডিটা আছে, এই বিসিডিটাকে বলা হচ্ছে এনবিসিডি বা হচ্ছে ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমাল। এটা কিন্তু তোমার এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটি এনবিসিডি বা নিচের কোনটি জনপ্রিয় বিসিডি কোড। এই বিসিডি কোডটাকে কি বলা হয়? জনপ্রিয় বিসিডি কোড। জনপ্রিয় বা এটাকে ন্যাচারাল বা এনবিসিডি কেন বলা হচ্ছে? কারণ আমরা বিসিডির যে ক্যাটাগরিতে এগুলো আছে, তার মধ্যে সব থেকে যেটা ব্যবহার করে কাজ করা হয় বা সমাধান করা হয় সেটা হচ্ছে 8421। আমরা একটু আগেও যে বিসিডিতে সমাধান করলাম সেটাও কিন্তু কোন বিসিডিতে করছি? 8421। তাহলে তোমরা এটা মনে রাখবা যে 8421 বিসিডিকে কি বলা হয়? এনবিসিডি বা ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমাল। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই তথ্যটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে বিসিডি থেকে আমরা বেশ কিছু বিষয় শিখলাম। তো কি কি বিষয় শিখলাম আমাকে একটু বলো দেখি তোমরা। বিসিডি এর পূর্ণরূপ কি বলো দেখি? কি কি বিষয় শিখলাম আমরা একটু রিভিশন করে যাই, তাহলে আমাদের পড়াটা সাথে সাথেই হয়ে যাবে। এগুলা নিয়ে আমাকে পরবর্তীতে আর কোনো প্যারা নিতে হবে না। তো তোমরা আমার সাথে সাথে বলো যে বিসিডি এর পূর্ণরূপটা কি? দ্রুত বলো। আমরা 1 মিনিটের মধ্যে কয়েকটা বিষয় যেগুলো আমরা শিখলাম, তার মধ্যে যেগুলো হাইলাইটেড বিষয় সেগুলো শিখে আবার সামনের আলোচনা যাব। আচ্ছা, বিসিডি বলছে হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। তাহলে বিসিডি আমি আবারও তথ্যগুলো লিখে দিচ্ছি, তোমরা ততক্ষণে কমেন্ট করতে থাকো। বিসিডি মানে কি? বাইনারি কোডেড ডেসিমাল। আচ্ছা, এই বিসিডি দ্বারা কেবলমাত্র কোন সংখ্যা পদ্ধতির মানগুলোকে আমরা কোডে রূপান্তর করতে পারি? এই বিসিডি দ্বারা আমরা কেবলমাত্র ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতির মানকে প্রকাশ করতে পারি। এটাও কিন্তু তোমার এমসিকিউতে আসবে। আমরা সামনে যেহেতু আরও কিছু কোড পড়বো, সেক্ষেত্রে তোমার এমসিকিউতে এরকমভাবে আসবে যে নিচের কোনটি দ্বারা দশমিক সংখ্যার মানকে কোডে প্রকাশ করা হয়, সেক্ষেত্রে তোমাকে বলতে হবে বিসিডি। তাহলে মনে রাখবা যে বিসিডি কোড পদ্ধতি ব্যবহার করে আমরা কেবলমাত্র ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতির মানকেই কোডে প্রকাশ করতে পারবো। আচ্ছা, বলো দেখি বিসিডি কত বিটের কোড? বিসিডি কত বিটের কোড? বিসিডি কত বিটের কোড? বিসিডি কত বিটের কোড বলো? আচ্ছা, বিসিডি হচ্ছে 4 বিটের কোড। ঠিক আছে, বিসিডি হচ্ছে কয় বিটের কোড? বিসিডি হচ্ছে
4 বিটের কোড। আচ্ছা, এনবিসিডি বলা হয় কোন বিসিডিটাকে? এনবিসিডি আমরা কোন বিসিডিটাকে বলতেছি? একটু উপরে করে দেবো। এনবিসিডি আমরা অল্প এনবিসিডি আমরা কোন বিসিডিটাকে বলতেছি? আচ্ছা রিমা, তোমার অ্যান্সারটা ভুল আসছে। 1248 হবে না, এটা বলতে হবে 8421। এই যে এভাবে লিখতে হবে 8421 বিসিডি, এটাকে বলা হচ্ছে এনবিসিডি। 8421 বিসিডি এটাকে বলা হচ্ছে এনবিসিডি। ঠিক আছে, তাহলে 8421 বিসিডিটাকে বলতেছি আমরা এনবিসিডি বা ন্যাচারাল বাইনারি কোডের ডেসিমেল। তাহলে এই ছিল মোটামুটি আমাদের বিসিডি কোড সম্পর্কে জানার এবং মনে রাখার যাবতীয় বিষয়। আচ্ছা বলো দেখি এখন যে বিসিডি কোড দ্বারা আমরা কেবলমাত্র কোন মানগুলোকে কোডে প্রকাশ করব? ডেসিমেলের যে মান, অর্থাৎ 0 থেকে যে মানগুলো 9 পর্যন্ত যে মানগুলো আছে সেগুলো। এখন তোমরা বলো তো যে আমরা শুরুতেই কি বলছিলাম যে কোড মানে হচ্ছে কম্পিউটার কিবোর্ডের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে যে সংকেতের মাধ্যমে কম্পিউটারের সাথে পরিচয় করায় দেওয়া হয় সেই সংকেতটাকেই বলা হচ্ছে কোড। তো কম্পিউটার কিবোর্ডে কি ডাটা হিসেবে কেবলমাত্র 0 থেকে 9 মানগুলোই থাকে নাকি আরও অন্যান্য অ্যালফাবেটিক ক্যারেক্টার থাকে? তো এই অন্যান্য ক্যারেক্টারগুলোকে যদি আমি কোডে প্রকাশ করতে চাই তার জন্য আমাকে আর একটা কোড পদ্ধতি জানতে হবে যেটাকে বলা হয় আলফা নিউমেরিক কোড। আমার বিষয়টা কি তোমরা বুঝতে পারছো? বিসিডি দ্বারা আমরা কেবলমাত্র এই মানটাকে কোডে প্রকাশ করতে পারবো, কিন্তু কম্পিউটারকে তো আমাকে আরও ডাটার আদান প্রদান করতে হবে কম্পিউটারের সাথে। তাহলে ওই ডাটাগুলোকে আমি কার মাধ্যমে কোডে প্রকাশ করব? ওই ডাটাগুলোকে আমরা কোডে প্রকাশ করব হচ্ছে কার মাধ্যমে? আলফা নিউমেরিক কোডের মাধ্যমে। এখন আলফা নিউমেরিক জিনিসটা কি? আচ্ছা তোমরা বলো তো, এই যে বড় হাতের এ থেকে জেড, ছোট হাতের এ থেকে জেড, এগুলাকে আমরা কি বলে থাকি? এগুলাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যালফাবেট, তাই না? আচ্ছা 0 থেকে 9 এগুলাকে আমরা কি বলে থাকি? এগুলাকে আমরা বলি নিউমেরিক ভ্যালু বা নাম্বার, তাই না? আর কিছু চিহ্ন আছে, যেমন স্টার আছে, হ্যাশ আছে, ডলার সাইন আছে, অ্যান্ড সাইন আছে, পার্সেন্টেজ আছে, প্লাস মাইনাস, এরকম আরও যে সাইনগুলো আছে এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় স্পেশাল ক্যারেক্টার বা বিশেষ চিহ্ন। স্পেশাল ক্যারেক্টার বা বিশেষ চিহ্ন। আর এই তিনটার সমন্বয়ে যেটা গঠিত হয় সেটাকেই বলা হচ্ছে আলফা নিউমেরিক। তাহলে আশা করতেছি তোমরা আলফা নিউমেরিক বিষয়টা বুঝতে পারছো। আলফা নিউমেরিক কি বলো দেখি? আলফা নিউমেরিক হচ্ছে যেখানে ইংরেজি বর্ণমালা, সংখ্যা এবং বিশেষ চিহ্ন সবগুলোই একসাথে থাকবে, সেটাকেই বলা হচ্ছে আলফা নিউমেরিক কোড। আর এই আলফা নিউমেরিক কোড দ্বারা আমরা এই সকল ধরনের ক্যারেক্টারকেই কি করতে পারবো? কোডের মাধ্যমে প্রকাশ করতে পারবো, যেখানে বিসিডিতে কেবলমাত্র 0 থেকে 9 বা নিউমেরিক যে ভ্যালুগুলো সেই নিউমেরিক ভ্যালুগুলোকেই কোডে প্রকাশ করা সম্ভব। এই বিসিডি দ্বারা কিন্তু তুমি অ্যালফাবেট বা বিশেষ চিহ্নকে কিন্তু কোডে প্রকাশ করতে পারবে না। বিসিডি দ্বারা কেবলমাত্র কাকে প্রকাশ করা যাবে? নিউমেরিক যে ভ্যালুগুলো আছে সেগুলোকে কোডে প্রকাশ করা যাবে। এই কারণে বাকিগুলোকে কোডে প্রকাশ করার জন্য আমরা নতুন একটা কোড পদ্ধতি শিখব যেটাকে বলা হচ্ছে আলফা নিউমেরিক কোড। তাহলে আশা করতেছি তোমরা আলফা নিউমেরিক কোডের কনসেপ্টটা পেয়ে গেছো। এখন আমরা আলফা নিউমেরিক কোডের বাকি বিষয়গুলো খেয়াল করি। কোনো বিষয় বুঝতে না পারলে বা কনফিউশন থাকলে বা আমার কথা ক্লিয়ারলি শোনা না গেলে বা আমি যদি দ্রুত বলে ফেলি তাহলে সেক্ষেত্রে আমাকে একটু তোমরা কমেন্ট করে জানাবা, তাহলে আমি সেই বিষয়টা আবার ক্লিয়ার করার চেষ্টা করব। আর আমি এখনও দেখতেছি যে লাইভ ক্লাসটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ শেয়ার এখনও হয়নি, ঠিক আছে? তো এই বিষয়টাতে তোমরা একটা নজর দিবা। আর তোমাদের কি বলছি যে আজকে সেঞ্চুরি যদি পূর্ণ করতে পারো তাহলে এর জন্য কিন্তু তোমাদের আরও সারপ্রাইজ দেওয়া হবে। তো দ্রুত চেষ্টা করো যে আজকের ক্লাসে যেন আমরা 100 জন উপস্থিত করাইতে পারি। এখন অ্যাট প্রেজেন্ট আমি দেখতে পাচ্ছি 95, তো আর 5 জন তোমরা একটু চেষ্টা করলেই কিন্তু সেটা পারবা। আর 100 হয়ে গেলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে, এই স্ক্রিনশটটা পরবর্তীতে আমাকে দিয়ে দিবা, আমি দেখবো যে 100 করতে পারছো কিনা। আর 100 হলে তোমাদের জন্য আরও কিছু লাইভ ক্লাসের আমরা ফ্রি লাইভ ক্লাসের ব্যবস্থা করব। তো দ্রুত এটা নিয়ে তোমরা একটু কাজ শুরু করে দাও। আচ্ছা এখন দেখো যে আলফা নিউমেরিক কোড হচ্ছে 3 ধরনের। আলফা নিউমেরিক কোড কয় ধরনের? 3 ধরনের। সেই ধরনগুলো কি কি? একটাকে আমরা বলতেছি হচ্ছে আস্কি কোড, একটাকে আমরা বলতেছি হচ্ছে, আচ্ছা আমি নিচে লিখি, একটাকে আমরা বলতেছি আস্কি কোড, একটাকে আমরা বলতেছি হচ্ছে ইবিসিডিআইসি কোড, আর একটাকে আমরা বলতেছি হচ্ছে ইউনিকোড। এই 3টা সম্বন্ধে আমাদেরকে আজকে জানতে হবে। এই 3টা জানতে পারলেই আমরা মোটামুটি কম্পিউটার কোডিংয়ের যে যাবতীয় জানার বিষয়গুলো সেই জানার বিষয়গুলো কিন্তু আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে? হ্যাঁ, রুজেল ইসলাম বলছে পই পই করে হিসাব রাখেন, কে কে শেয়ার করলো। হ্যাঁ, এটা রাখতেই হবে, পই পই করে অবশ্যই হিসাব রাখতে হবে। হ্যাঁ, কারণ পই পই করে হিসাব না রাখলে তো আমরা কে আমাদের দুঃসময়ে পাশে থাকলো
কে দুঃসময়ে আমাদের সাহায্য করলো না, এটা তো আমাদেরকে হিসাব রাখতে হবে, তাই না? যদিও আমরা এরকমটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে তোমাদেরকে কোনো ধরনের ফোর্স ছাড়াই তোমরা যেন স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করো। কোনো পই হিসাব বা আলাদা কোনো কিছুতে আমরা যাইতে চাচ্ছি না, ঠিক আছে? তোমরা নিজের মনের ইচ্ছায় যদি তোমাদের মনে হয় যে আমাদের ক্লাসগুলো করে তোমরা উপকৃত হচ্ছ, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাদের লাইভ ক্লাসটাকে শেয়ার করবে। আর যদি মনে হয় যে হচ্ছ না, তাহলে করার প্রয়োজন নেই, ক্লাসটাতেও থাকার কোনো প্রয়োজন নেই। তো আসো আমরা আবার আলোচনায় চলে আসি। খুবই মনোযোগ দিয়ে খেয়াল করো, এই 3টা কোডের বিষয়বস্তুগুলো কিন্তু শেখা অনেক প্রয়োজন। তো আমরা প্রথমে আস্কি কোড সম্বন্ধে জানবো। তো প্রথমেই আমরা জানবো যে আস্কি এর পূর্ণরূপটা কি। পূর্ণরূপগুলো অবশ্যই পড়তে হবে। পূর্ণরূপ থেকে একটা কোশ্চেন মাস্ট, একটার বেশিও আসতে পারে, তবে একটা আসবে, এটা লিখে নাও। যতগুলো পূর্ণরূপ আছে এটা থেকে একটা প্রশ্ন আসবে। তো আস্কি এর পূর্ণরূপটা শিখে নাও। আস্কি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আস্কি এর পূর্ণরূপ কি? আস্কি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই পূর্ণরূপটা কিন্তু অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। আরেকটা বিষয় আমাদেরকে এখন শিখতে হবে, সেটা হচ্ছে আস্কি কোডকে দুইভাবে প্রকাশ করা। আমি একটু উপরের দিকে লিখতেছি, নিচে যদি তোমাদের দেখতে অসুবিধা হয় আমি একটু উপরে লিখি। আস্কি কোডটা আমরা প্রকাশ করি হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে আস্কি 7 আর একটা হচ্ছে আস্কি 8। আস্কি কোডকে আবার দুইভাবে প্রকাশ করা হয়, একটা হচ্ছে আস্কি 7 আর একটা হচ্ছে আস্কি 8। একটা কোডকে বলা হচ্ছে আস্কি 7 আর একটা হচ্ছে আস্কি 8। এখন আমরা কিভাবে বুঝবো কোনটাকে আমরা আস্কি 7 বলবো আর কোনটাকে আমরা আস্কি 8 বলবো? তো যে কোডে বিটের সংখ্যা থাকবে 60টা সেটাকে আমরা বলবো হচ্ছে আস্কি 7, আর যে আস্কি কোডে বিটের সংখ্যা থাকবে 8টা সেটাকে আমরা বলবো হচ্ছে আস্কি 8। তাহলে আস্কি 7 কোডের সংখ্যা হচ্ছে কয়টা? 60টা, আর আস্কি 8 কোডের সংখ্যা হচ্ছে কয়টা? 8টা। আমি পাশাপাশি দুইটা দেখাই দিচ্ছি, তাহলে এই দুইটার সাথে রিলেট করতে তোমার সুবিধা হবে যে কার সাথে কি পার্থক্য বা কোনটাতে কোন বিষয়গুলো যুক্ত আছে। তাহলে আস্কি 7 কোড কয়টা বলো দেখি? 60টা। আর আস্কি 8 কোড কয়টা? আস্কি 8 কোড হচ্ছে 60টা। যেহেতু এটা 7টা বিট, সরি 7টা কোড তো না, 7টা বিট। যেহেতু আস্কি 7 বিটের সংখ্যা কত? 60 বিট, তাহলে আমরা রেজিস্টারে ঘর রাখবো কয়টা? 60টা। আমি গত ক্লাসে রেজিস্টারে কাঠামো দেখাইছি তোমাদের কিভাবে অঙ্কন করতে হয়। এই যে 1 2 3 4 5 6, 6টা দিলে আমরা কয়টা পাবো? 1 2 3 4 5 6 7। তো এটা হচ্ছে 7 বিটের একটা আস্কি কোডের রেজিস্টার বা ডায়াগ্রাম, ঠিক আছে? এখন আমাদের দেখো এই যে 7 বিট আস্কি 7 মানে 7 বিট, তো এই 7 বিটের প্রথম যে 3টা বিট আমি একটু তোমাদের আলাদা কালার করে দেখাই দিই। এই প্রথম যে 3টা বিট, এই প্রথম 3টা বিটকে বলা হয় জোন বিট। আস্কি 7 7 বিটে এই যে ডান দিকে বাম দিকের যে 3টা বিট, এই 3টা বিটকে বলা হয় কি? জোন বিট। আর পরবর্তী যে 4টা বিট, এই 4টা বিটকে বলা হয় হচ্ছে সংখ্যা সূচক বিট। সংখ্যা সূচক বিট। ভালোভাবে খেয়াল করো, আস্কি 7 কত বিট? আস্কি 7 হচ্ছে 7 বিট। এই 7 বিটের বাম দিকে যে 3টা বিট, এই 3টা বিটকে বলা হয় জোন বিট। আর পরের যে 4টা বিট, এই 4টা বিটকে বলা হচ্ছে সংখ্যা সূচক বিট। আর একটা 7 বিট রেজিস্টারের মধ্যে আমরা কতগুলো মান জমা করতে পারবো সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে 2^7। আর 2^7 মানে হচ্ছে কত? সরি 2^7 মানে হচ্ছে 128। তার মানে আস্কি 7 ব্যবহার করে আমরা 128টা ভিন্ন ভিন্ন অ্যালফাবেটিক ক্যারেক্টারকে কি করতে পারবো? কোডের মাধ্যমে প্রকাশ করতে পারবো। তাহলে আস্কি 7 থেকে আমাকে কি কি তথ্য মনে রাখতে হবে? প্রথম তথ্য মনে রাখতে হবে যে আস্কি 7 হচ্ছে একটা 7 বিটের কোড, যেখানে বাম দিকের 3টা বিটকে বলা হয় জোন বিট, ডান দিকের 4টা বিটকে বলা হয় সংখ্যা সূচক বিট। আর আস্কি 7 মাধ্যমে আমরা টোটাল কতগুলো অ্যালফাবেটিক ক্যারেক্টারকে কোডের মাধ্যমে প্রকাশ করতে পারবো সেই ভ্যালুটা হচ্ছে টোটাল 128টা অ্যালফাবেটিক ক্যারেক্টারকে আমরা কোডের মাধ্যমে প্রকাশ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আস্কি 8 আসি। তো আস্কি 8 দেখো, আস্কি 8 যেহেতু আমরা বলছি 8 বিট, তাহলে এখানে আমরা বিট বা ঘর নিব কয়টা? 8টা। তাহলে 8টা আগে আমরা অঙ্কন করে নিই। 1 2 3 4 5 6, এদিকে একটা দিলাম, ঠিক আছে? তাহলে এখানে বিটের সংখ্যা কয়টা? 8টা। তাহলে এই যে এখানে নতুন একটা বিট যুক্ত হইলো, এখানে ছিল কয়টা? 60টা, এখানে হয়ে গেল একটা। তার মানে কি একটা নতুন বিট যুক্ত হয়ে গেছে না? তো এই যে নতুন বিটটা যুক্ত হয়ে গেল, এই যে সবার বামে যে নতুন বিট অর্থাৎ 8ম নাম্বার যে বিটটা যুক্ত হয়ে গেল, এই নতুন বিটটাকে বলা হয় প্যারিটি বিট। এই নতুন বিটটাকে কি বলা হয়? এই নতুন বিটটাকে বলা হয় প্যারিটি বিট। এটা তোমরা লিখে নিছো, এটা আমরা মিশিয়ে দিলাম।
এই নতুন বিটটাকে বলা হচ্ছে প্যারিটি বিট। তাহলে আজকে এইটে যে অষ্টম নাম্বার বিট বা নতুন যে বিটটা যুক্ত করা হয়েছে সেই বিটটার নাম কি? প্যারিটি বিট। কি নাম? প্যারিটি বিট। বাকি বিষয়গুলো ঠিক আগের মতোই থাকবে। এই যে পরের 3টা বিটকে আমরা আগের মতোই কি বলবো? জোন বিট বলবো। আর তার পরের 4টা বিটকে আমরা আগের মতোই কি বলবো? সংখ্যাসূচক বিট বলবো। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের আজকে 7 আর আজকে 8-এর মধ্যে ডিফারেন্স। তাহলে তোমাকে এরকম কোশ্চেন বলতে পারে যে আজকে 8-এ যে নতুন বিট বা অতিরিক্ত বিট যুক্ত করা হয়েছে সেই বিটের নাম কি? তখন তোমাকে বলতে হবে সেই বিটটার নাম হচ্ছে প্যারিটি বিট। এখন প্যারিটি বিটের কাজটা কি? প্যারিটি বিটের কাজ হচ্ছে ভুল চিহ্নিত করা। ভুল চিহ্নিত করা। চিহ্নিত করা বলতে আমরা যে ডাটাটা পাঠাবো বা যে সংকেতটা পাঠাবো সেই সংকেতটা কি ঠিকভাবে ডেস্টিনেশনে পৌঁছালো নাকি কোনো ধরনের কোনো ত্রুটি হয়ে গেছে সেটা বোঝা যায় কার মাধ্যমে? এই প্যারিটি বিটের মাধ্যমে বোঝা যায়। তাহলে প্যারিটি বিট এটার কাজ কি? ভুল চিহ্নিত করা বা ভুল আইডেন্টিফাই করা। তোমাকে যদি এরকম প্রশ্ন দেয় যে ভুল চিহ্নিত করার জন্য বা কোনো একটা কোড পদ্ধতির ভুল নির্ণয়ের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয় বা কার সাহায্যে এটা করা হয়, তখন তোমাকে অ্যান্সার হিসেবে কি বলতে হবে? প্যারিটি বিটের সাহায্যে। আরেকটা বিষয় তোমাদেরকে জানে রাখি যে এই প্যারিটি বিট আবার হচ্ছে 2 ধরনের। প্যারিটি বিট কয় ধরনের? প্যারিটি বিট হচ্ছে 2 ধরনের। এই তথ্যগুলো কিন্তু জানতে হবে। এগুলো যদি তোমরা একাডেমিক লেভেলে না জানা থাকো কোনো সমস্যা নাই, বাট অ্যাডমিশনে কিন্তু একটু ডিপলি শিখতে হবে তোমাদের, কারণ প্রশ্ন যে কোনো জায়গা থেকে আসতে পারে। ঠিক আছে? আর যেহেতু এবার প্রথমবারের পরীক্ষা, তো একটা হিউজ জায়গা আছে। মনে করো বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অ্যাকাউন্টিং বলো, যাই বলো না কেন, এই পরীক্ষাগুলো কিন্তু বিগত 20-25 বছর থেকে হয়ে আসতেছে বা আমরা সেটাকে ফলো করতেছি এই কোশ্চেন প্যাটার্নটাকে। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেক কোশ্চেন অনেক জায়গা থেকে হয়ে গেছে, দেখে ওগুলোকে স্কিপ করে আলাদা আলাদা জায়গা থেকে আবার নতুনভাবে কোশ্চেন করা হয়। কিন্তু আইসিটি এত নম্বরের পরীক্ষা কিন্তু এবারেই প্রথম। তো যেহেতু এবার প্রথম পরীক্ষা, তাহলে কিন্তু এখানে অনেক জায়গা থেকে কোশ্চেন করার কিন্তু একটা সম্ভাবনা আছে। কারণ এর আগে অন্য ওই জায়গাগুলো থেকে যেহেতু কোশ্চেন হয়নি, তাহলে এবার সেগুলো থেকে কিন্তু হইতে পারে। তাহলে এই বিষয়টা তোমাদেরকে একটু বুঝে নিয়ে তোমাকে বিষয়গুলো একটু ডিপলি শিখতে হবে। ঠিক আছে? কোনো বিষয়ে বাদ দেওয়া যাবে না, যেহেতু আমাদের প্রথমবারের পরীক্ষা, যে কোনো জায়গা থেকেই কোশ্চেন আসতে পারে। আমাদের তো কোনো কনসেপ্ট নাই যে কিভাবে কোশ্চেনগুলো আসতে পারে। তারপরও আমরা মোটামুটি যে বিষয়গুলো না জানলেই নয় বা আমাদের আইডিয়াতে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট মনে হবে বা আসতে পারে, সেই বিষয়গুলো আমরা খুব গুরুত্বের সাথে শিখবো। তো এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। দেখো প্যারিটি বিট কয় ধরনের? 2 ধরনের। একটাকে আমরা বলি হচ্ছে জোর প্যারিটি। কি বলি? জোর প্যারিটি। আরেকটাকে আমরা কি বলি? আরেকটাকে আমরা বলি হচ্ছে বিজোড় প্যারিটি। একটাকে আমরা কি বলি? জোর প্যারিটি বলে থাকি, আরেকটাকে আমরা কি বলে থাকি? বিজোড় প্যারিটি। তাহলে প্যারিটি বিট কয় ধরনের? আচ্ছা, তারেক ইসলাম বলছে প্যারিটি বিটকে কি চিহ্ন বিট বলা যাবে না? একদমই বলা যাবে না। এটা চিহ্ন বিটের কথা বললে তোমাকে সেটাকে চিহ্ন বিট হিসাবে নিতে হবে, আর প্যারিটি বিটের কথা বললে তোমাকে প্যারিটি বিট হিসাবে নিতে হবে। ঠিক আছে? চিহ্ন বিট আর প্যারিটি বিট একসাথে করা যাবে না। হ্যাঁ, ঠিক আছে। প্যারিটি বিট, চিহ্ন বিট এগুলো তোমার কোডের ক্ষেত্রে তো তোমার সাইন্ড নাম্বারের কোনো প্রয়োজন নেই। আমরা গতদিন যে চিহ্ন বিটের কনসেপ্টটা পড়ছিলাম, সেটা পড়ছিলাম যে যখন রেজিস্টারের মধ্যে আমরা কোনো একটা মান জমা করব, সেই মানটা কিভাবে জমা হচ্ছে বা সেটা পজিটিভ না নেগেটিভ, এই বিষয়টা বোঝার জন্য কিন্তু আমি চিহ্ন বিটের কনসেপ্টটা বলছিলাম। কিন্তু আজকে আমরা কি শিখতেছি? আজকে আমরা কম্পিউটার কোডিং শিখতেছি। তো কম্পিউটার কোডিংয়ের কনসেপ্টে কিন্তু পজিটিভ নেগেটিভ নাই। কম্পিউটার কোডিংয়ের কনসেপ্টে হচ্ছে আমরা কম্পিউটার কিবোর্ড থেকে যে ডাটাগুলো দিচ্ছি, সেই ডাটাগুলো কম্পিউটার কিভাবে বুঝতে পারবে বা কোন কোন পদ্ধতিতে সেগুলোকে কম্পিউটারকে বোঝানো যায়, সেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করতেছি। এখানে কিন্তু পজিটিভ বা নেগেটিভ এ ধরনের কোনো আলোচনা কিন্তু এই কোডের ক্ষেত্রে আসতেছে না। এই কারণে এখানে চিহ্ন বিটের কনসেপ্টটা এই প্যারিটি বিটের সাথে কিন্তু এক করা যাবে না। বুঝাতে পারছি তোমাকে? কোশ্চেনটা করছে তারেক ইসলাম, আশা করতেছি তোমাকে অ্যান্সারটা দিতে পারছি। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, তাহলে প্যারিটি বিট আমরা কয় ধরনের জানলাম? 2 ধরনের, একটা জোর প্যারিটি আর একটা হচ্ছে বিজোড় প্যারিটি। আচ্ছা, তারপরে আমাদের এখান থেকে আরেকটা তথ্য মনে রাখতে হবে, সেটা হচ্ছে যেহেতু আজকে 8 বিটের, তাহলে আমরা 8 বিটের মধ্যে কতগুলো মান জমা রাখতে পারবো? সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 8। 2 টু দি পাওয়ার 8 সমান হচ্ছে কত? 256 ধরনের। তাহলে আজকে 8-এর মাধ্যমে টোটাল অ্যালফাবেটিক ক্যারেক্টারকে কোডে প্রকাশ করা যাবে কয়টা? 128টা। আর আজকে 7-এর মাধ্যমে 128টা, আর আজকে 8-এর মাধ্যমে যাবে কতটা? 256টা। এটা কিন্তু মনে রাখতে হবে। তোমাকে এভাবে প্রশ্ন দিবে যে আজকে 7 দ্বারা কতটি অদ্বিতীয় আলফাবেটিক ক্যারেক্টারকে কোডের মাধ্যমে প্রকাশ করা যায়, তখন তোমাকে বলতে হবে 128টা। আর যদি বলো আজকে 8-এর মাধ্যমে কতটি অদ্বিতীয় অ্যালফাবেটিক ক্যারেক্টারকে কোডের মাধ্যমে প্রকাশ করা যায়, তখন তোমাকে বলতে হবে এটা 256টা। তো এই ভ্যালুগুলো তোমাকে অবশ্যই ভালোভাবে শিখে মনে রাখতে হবে। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আস্কি কোডের যাবতীয় বিষয়বস্তু। এগুলো যদি তোমরা একটু মনে রাখতে পারো, তাহলে আস্কি কোড থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসুক না কেন, তুমি কিন্তু সেটার অ্যান্সার করে দিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আস্কি কোড থেকে আমরা কি কি বিষয় শিখলাম, এগুলা তোমরা আমাকে একটু বলো দেখি।
বলো যে পেরিটি বিটযুক্ত কোড কত বিটের, বলো তো। তোমাদের কোশ্চেন দেওয়া হলো যে পেরিটি বিটযুক্ত কোড কত বিটের, পেরিটি বিটযুক্ত কোড কত বিটের, বলো। পেরিটি বিটযুক্ত কোড কত বিটের। আমি আবারও বলতেছি, যারা লাইভ ক্লাসটা শেয়ার করোনি তারা দ্রুত লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও। পেরিটি বিটযুক্ত কোড কত বিটের, বলো। আবু হানিফ বলছো 256 বিট, তাই কি রে? 256 বিট, এত বিটের কোড থাকলে তো তাহলে হয়তো এত বিটের কোড আছে। আবু হানিফ আপনার অ্যান্সার ভুল হয়েছে। পেরিটি বিটযুক্ত কোড হচ্ছে 8 বিটের। আমি যে 256 ভ্যালুটা বললাম এটা কিন্তু বিট বুঝায় নাই, কনফিউশন করা যাবে না। দেখো বোঝার চেষ্টা করো, আমি যে বললাম যে 2^8 সমান কত, 2^8 সমান হচ্ছে 256। তো এই 256 কিন্তু বিট না, আমি বলছি এই ASCII কোডের মাধ্যমে 256টা অদ্বিতীয় অ্যালফাবেটিক ক্যারেক্টারকে কোডের মাধ্যমে প্রকাশ করা যাবে। অর্থাৎ এই যে এ বি সি, এই যে প্লাস মাইনাস গুণ ভাগ, তারপরে হচ্ছে তোমার 1 2 3, এরকম 256টা ক্যারেক্টারকে তুমি এই ASCII 8-এর মাধ্যমে কি করতে পারবা, কোডে প্রকাশ করতে পারবা, এটা বলছি। আমি বলি নাই যে ASCII হচ্ছে কত, ASCII 8 হচ্ছে 256 বিটের। তাহলে বুঝতে পারছো? তাহলে ASCII 8 কত বিটের, ASCII 8 হচ্ছে 8 বিটের। এখন ASCII 8 কেন বলতেছি, কারণ পেরিটি বিটযুক্ত কোড কোনটা, ASCII 7 নাকি ASCII 8, বলো তো রে। তোমাকে যে এখানে কোশ্চেন বলা হলে পেরিটি বিটযুক্ত কোড কত বিটের, তুমি যে বললো 8 বিট, কি বুঝে বলছো 8 বিট? আমরা এটা বুঝে বলছি কারণ পেরিটি বিটযুক্ত কোড আমরা জানি কোন কোড, ASCII 8, আর ASCII 8 আমরা শিখছি কয় বিট, 8 বিট। এই কারণেই আমরা বললাম পেরিটি বিটযুক্ত কোড কত বিটের, 8 বিটের। তাহলে কোশ্চেনে তোমাকে সরাসরি ASCII 8 কত বিটের এটা না বলে এভাবেও কিন্তু কোশ্চেনটা আসতে পারে, বুঝা গেছে? এই কারণে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, যেন যে কোনোভাবেই কোশ্চেনটা দিক না কেন তুমি যেন সঠিক অ্যান্সারটা করে নিতে পারো। তাহলে আশা করতেছি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। আচ্ছা বলো, পেরিটি বিট কয় ধরনের, পেরিটি বিট কয় ধরনের? ক্লাস কিন্তু শেষের দিকে চলে যাচ্ছে, এখনও কিন্তু তোমরা 100 করতে পারলা না, তাহলে কি এটা খুব ভালো কাজ হইলো, বলো? আচ্ছা যাই হোক, আমি আশা করতেছি যে তোমরা চেষ্টা করছো। আমাদের 100 হইতেই হবে এরকম কোনো উদ্দেশ্য নাই আমাদের ক্লাসের। আমাদের ক্লাস দ্বারা যদি একজনও উপকৃত হয় তারপরও আমরা সার্থক। তবে আমরা চেষ্টা করব যেন আমরা ক্লাসে বেশি বেশি স্টুডেন্টদের উপস্থিত করাই, ক্লাসগুলো নিতে পারি, সবাই যেন শিখতে পারে, সবার সাথে যেন আমরা আনন্দের সাথে সব কিছু শিখতে পারি, ঠিক আছে? এটাই আমাদের উদ্দেশ্য, ঠিক আছে? তোমাদের কোনো ফোর্স করা হচ্ছে না যে এই কাজটা করতেই হবে। তাহলে পেরিটি বিট কয় ধরনের? 2 ধরনের। আচ্ছা, তাহলে ASCII আমরা শিখে ফেললাম। এখন আচ্ছা, আলফা নিউমেরিক কোড কয় ধরনের বলছিলাম, মনে আছে তোমাদের? বলো দেখি, আলফা নিউমেরিক কোড কয় ধরনের বলছিলাম? আলফা নিউমেরিক কোড কয় ধরনের বলছিলাম? আচ্ছা, ফাইন বলছে এক্সাম কবে নেবেন? আমি অলরেডি ক্লাসের আগে তোমাদের এই সপ্তাহের কোন কোন দিন কোন সময় ক্লাস হবে আর কি কবে এক্সাম হবে এটা কিন্তু আমি দিয়ে দিছি রুটিন। তো তুমি রুটিন দেখলেই বুঝতে পারবে সেটা। তাহলে নৌরিন জাহান বলছে 2 ধরনের। হরে, আলফা নিউমেরিক কোড 2 ধরনের। কি রাতের বেলা কি খাইতে খাইতে ক্লাস করতেছেন নাকি ঘুমাইতে ঘুমাইতে ক্লাস করতেছেন? আলফা নিউমেরিক কোড আমি 3টার কথা বলছিলাম। একটা বলছিলাম ASCII, একটা বলছিলাম হচ্ছে কি EBCDIC, আর একটা বলছিলাম হচ্ছে ইউনিকোড, ঠিক আছে? তো আমরা ASCII এর যাবতীয় বিষয় সম্বন্ধে জানলাম। এখন আমরা কি শিখবো? EBCDIC সম্বন্ধে শিখবো। আচ্ছা, EBCDICর এতটুকু অংশের সাথে কিন্তু তোমরা আগে থেকেই পরিচিত না রে? এইটার পূর্ণরূপ কি বলো দেখি? EBCDICর এতটুকু অংশ আমরা আগে থেকেই পরিচিত। তো কিভাবে পরিচিত, এটার পূর্ণরূপ কি বলো? দ্রুত বলো। আচ্ছা, বাইনারি কোডেড ডেসিমাল, ঠিক আছে? তাহলে এই BCD এর পূর্ণরূপটা কিন্তু আমরা আগে থেকে জানি, বাইনারি কোডেড ডেসিমাল। এখন এখানে সামনে আছে তে কি বোঝাচ্ছে? তে বোঝাচ্ছে হচ্ছে এক্সট্যান্ড। তাহলে এর পূর্ণরূপটা কি? এর পূর্ণরূপ হচ্ছে এক্সট্যান্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড।
ঠিক আছে। তাহলে EBCDIC এর পূর্ণরূপটা কি? এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। খুব কঠিন হবে না মনে রাখতে, কারণ তুমি BCD সম্বন্ধে আগে থেকেই জানো। তে কি বলে দিলাম? এক্সটেন্ডেড, আর IC-তে হচ্ছে ইন্টারচেঞ্জ কোড। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? আচ্ছা বলো দেখি, BCD কয় বিটের কোড? BCD কয় বিটের কোড ছিল? BCD কয় বিটের কোড ছিল? BCD ছিল হচ্ছে 4 বিটের কোড। তাহলে BCD ছিল কয় বিট? BCD ছিল 4 বিট। পরবর্তীতে এই কোডটাকে কি করা হয়েছে? এক্সটেন্ড করা হয়েছে। এক্সটেন্ড মানে কি? বিস্তৃত বা বর্ধিত করা। তো এইটাকে এক্সটেন্ড করে যে EBCDIC কোডটা তৈরি করা হয়েছে, সেই EBCDIC কোডটা হচ্ছে 8 বিটের। বুঝতে পারছেন? তাহলে BCD কোড হচ্ছে কয় বিট? 4 বিট। আর EBCDIC হচ্ছে কয় বিট? 8 বিট। আর এই EBCDIC কোডটাকে BCD এর এক্সটেন্ড বা বিস্তৃত ভার্সনও বলা হয়। তোমাকে যদি বলা হয় যে BCD এর এক্সটেন্ড বা বিস্তৃত রূপ কোনটি, তাহলে তোমাকে বলতে হবে হচ্ছে EBCDIC। এই কোডটাকে BCD এর এক্সটেন্ড বা বিস্তৃত ভার্সনও বলা হয়। তাহলে BCD হচ্ছে কয় বিট? 4 বিট। আর EBCDIC হচ্ছে কয় বিট? 8 বিট। আমরা এখন এই EBCDIC এর 8 বিটের কোন বিটের অংশগুলোকে কি বলা হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করব। তাহলে যেহেতু 8 বিট, তাহলে আমরা এখানে ঘর অঙ্কন করে নিব হচ্ছে 8টা। নিলাম কটা হয়েছে? 1 2 3 4 5 6 7, আর একটা নিয়ে নিলাম, তাহলে হলো 8টা। আচ্ছা এই যে 8টা, এই 8টার মধ্যে সর্ববামে যে 4টা, এই যে 4টা, এই 4টা বিটকে আমরা বলি হচ্ছে জোন বিট। আর পরবর্তী যে 4টা, এই 4টা বিটকে বলা হয় সংখ্যাসূচক বিট। ASCII কোডে জোন বিট কয়টা ছিল বলো দেখি? ASCII কোডে জোন বিট ছিল কয়টা? ASCII কোডে জোন বিটের সংখ্যা ছিল কতটি বলো? ASCII কোডের জোন বিটের সংখ্যা ছিল কয়টা মনে আছে? মনে রাখতে হবে, ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে। তুমি যদি মনোযোগের সাথে ক্লাস করো, তাহলে ক্লাসের পরে ক্লাসেই কমপ্লিট হবে। তোমাকে আর ICT-তে সময় দেওয়ার প্রয়োজন হবে না। তখন তুমি ইংরেজি, বাংলা, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর প্রস্তুতি দিবে না। অবশ্যই যারা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি নেবেন তাদের তো ICT লাগবে না, তাই না? গুচ্ছতে তোমরা হয় ম্যাথ দেখাইতে পারবা, নাহলে ICT দেখাইতে পারবা। আচ্ছা এখানে খেয়াল করো, তাহলে ASCII-তে ছিল জোন বিট হচ্ছে 3টা, আর EBCDIC-তে জোন বিট হচ্ছে 4টা। এটা মনে রাখতে হবে। আর ASCII-তেও সংখ্যাসূচক বিট ছিল কয়টা? 4টা। আর EBCDIC-তেও সংখ্যাসূচক বিট হচ্ছে কয়টা? 4টা। আর যেহেতু আমরা জানলাম যে EBCDIC হচ্ছে কয় বিট? 8 বিট। তাহলে 8 বিটের মধ্যে আমরা কতগুলো মান জমা রাখতে পারবো? সেটা হচ্ছে 2^8, অর্থাৎ 256। তার মানে EBCDIC কোড পদ্ধতি ব্যবহার করেও আমরা 256টা আলাদা আলাদা আলফাবেটিক ক্যারেক্টারকে কি করতে পারবো? কোডের মাধ্যমে প্রকাশ করতে পারবো। তাহলে মনে রাখতে হবে, ASCII 7 দ্বারা আমরা পাবো 128টা, ASCII 8 দ্বারা পাবো 256টা, আর EBCDIC কোড দ্বারাও আমরা পাবো কতটাকে? 256টা অ্যালফাবেটিক ক্যারেক্টারকে কোডের মাধ্যমে প্রকাশ করা যাবে। তাহলে এই ছিল আমাদের EBCDIC কোড সম্পর্কে যে বিষয়গুলো না জানলেই নয় বা বুঝে জানার মতো, সেগুলো তোমাদেরকে জানাই দিলাম। তাহলে আমরা আলফা নিউমেরিক কোড কয়টা বলছিলাম বলো দেখি? এর আগে অনেকে ভুল অ্যান্সার দিয়েছিল, বলছো 2টা। আলফা নিউমেরিক কোড কয়টা বলছিলাম? আলফা নিউমেরিক কোড বলছিলাম কয়টা রে? 3টা, তাই না? একটা ASCII, একটা EBCDIC আর একটা ইউনিকোড। তো আমরা ASCIIও শিখলাম, EBCDIও শিখলাম, এখন ইউনিকোড শিখবো। তো ইউনিকোডের পূর্ণরূপ কি? ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড। ইউনিকোডের পূর্ণরূপ কি? ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড। এই ইউনিকোডটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। ইউনিকোডকে ইউনিভার্সাল কোড বলার পাশাপাশি সার্বজনীন কোডও বলা হয়, অথবা এটাকে আরও একটা নাম দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে সকল ভাষাভাষীর কোডও বলা হয়। সকল ভাষাভাষীর কোড, এই বিষয়টা বলা হয়। কেন এটা বলা হচ্ছে, তাই না? এটা একটু বোঝার চেষ্টা করো। তাহলে ইউনিকোডের পূর্ণরূপ কি জানলাম? ইউনিভার্সাল কোড। তবে ইউনিকোডকে ইউনিভার্সাল কোড বলার পাশাপাশি সার্বজনীন কোড বা সকল ভাষাভাষীর কোডও বলা হয়। এটা কেন বলা হয়? আমি প্রথমেই কি বলছি তোমাদের, কোড কেন ব্যবহার করা হচ্ছে? কোড ব্যবহার করা হচ্ছে আমরা কম্পিউটার কিবোর্ড থেকে কম্পিউটারকে যে ইনপুট বা ডাটাগুলো দিচ্ছি, সেই ডাটাগুলোকে কম্পিউটারকে বোঝানোর জন্য একটা নির্দিষ্ট সংকেতের প্রয়োজন হয়, যে সংকেতটাকে আমরা কি বলতেছি? কোড বলতেছি। তো আমরা কি কেবলমাত্র কম্পিউটার কিবোর্ড দ্বারা কম্পিউটারকে ইংরেজি ডাটাগুলাই ইনপুট আকারে দেই? তা কিন্তু না। তোমরা কিন্তু কম্পিউটার দ্বারা বাংলাও কম্পোজ করো বা টাইপ করো বা লেখো, তাই না? এখন তুমি যদি বাংলায় লেখো হচ্ছে স্বরে অ, আমরা কম্পিউটার কিবোর্ড দ্বারা লিখলাম স্বরে অ। এখন এই স্বরে অ
যে বর্ণটা আছে এটাকে কি কম্পিউটার সরাসরি গ্রহণ করবে, নাকি এই ডাটাটা কম্পিউটারকে বোঝানোর জন্য আমার একটা নির্দিষ্ট সংকেত বা কোডের প্রয়োজন হবে? অবশ্যই আমাকে একটা নির্দিষ্ট সংকেত বা কোডের মাধ্যমে বুঝাইতে হবে। তাই এরকম যতগুলো বাংলা বর্ণমালা আছে, বাংলা অঙ্ক আছে, বাংলা চিহ্ন আছে, সেগুলাকে কম্পিউটারকে বোঝানোর জন্য অবশ্যই কিসের প্রয়োজন? একটা নির্দিষ্ট সংকেত বা কোডের প্রয়োজন। তো এটা গেল তো আমাদের বাংলাদেশের যে বাংলা বর্ণমালাগুলো আছে সেগুলোর কথা। আমাদের পার্শ্ববর্তী দেশ যদি ভারতের কথা চিন্তা করো, তাহলে ভারতে যে কম্পিউটার কিবোর্ড বিভিন্ন অঞ্চলে ব্যবহার করা হয়, সেখানে কি সব জায়গায় এই বাংলা বর্ণমালাগুলোই কি ডাটার আদান প্রদান করা হয়, নাকি তাদের কম্পিউটার কিবোর্ডের তাদের যে নিজস্ব বর্ণ অঙ্ক চিহ্ন আছে সেগুলো ব্যবহার করে তারা কম্পিউটারকে ইনপুট করে? অবশ্যই তাদের নিজস্ব বর্ণ অঙ্ক চিহ্ন। আবার যদি তুমি চায়না, জাপান এগুলোর কথা চিন্তা করো, তাহলে চায়না, জাপানেরও কি আছে? নির্দিষ্ট কিছু বর্ণ অঙ্ক চিহ্ন আছে যেগুলো দ্বারা তারা কম্পিউটারকে ডাটা বা ইনপুট করে থাকে। তার মানে আমরা বুঝলাম যে প্রতিটা দেশের প্রতিটা ভাষার একটা নিজস্ব বর্ণ অঙ্ক চিহ্ন আছে যেগুলো দ্বারা তারা কি করে কম্পিউটারের সাথে ডাটার আদান প্রদান করে বা কম্পিউটারকে ইনপুট আকারে দেয়। এখন এতগুলা দেশের এতগুলা ভাষার যে বর্ণ অঙ্ক চিহ্ন আছে সেগুলা কি আমরা কেবলমাত্র 256টা স্পেসের মধ্যে স্টোর করতে পারবো? অবশ্যই পারবো না। 256টা কেন বললাম? কারণ ASCII 8 দ্বারাও কতটা ক্যারেক্টারকে তুমি ইউনিকভাবে কোডে প্রকাশ করতে পারবে? 256। আর EBCDIC দ্বারাও তুমি ইউনিকভাবে কতটাকে প্রকাশ করতে পারবে? 256। তাহলে এই 256টা স্পেসের মধ্যে আমি কি এতগুলা দেশের এতগুলা ভাষার যে বর্ণ অঙ্ক চিহ্ন আছে সেগুলা কি কোডের মাধ্যমে প্রকাশ করতে পারবো? এটা কিন্তু কখনোই সম্ভব হবে না। তো এই সমস্যাটা দূর করার জন্য পরবর্তীতে একটা নতুন কোড পদ্ধতি নিয়ে আসা হয়েছে, যেটাকে বলা হচ্ছে ইউনিকোড। এই ইউনিকোড এই সমস্যার সমাধান কিভাবে দিচ্ছে? কারণ বলা হচ্ছে ইউনিকোড একটা 16 বিটের বাইনারি কোড। ইউনিকোড কত বিটের বাইনারি কোড? ইউনিকোড হচ্ছে একটা 16 বিটের বাইনারি কোড। আর আমি একটা 16 বিট রেজিস্টারের মধ্যে কতগুলো আলাদা আলাদা মান জমা করতে পারবো সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে 2^16 মানে 65,536। 2^16 মানে কত? 65,536। তার মানে ইউনিকোডের মাধ্যমে আমি 65,536টা আলাদা আলাদা বর্ণ, অঙ্ক এবং চিহ্নকে ইউনিকভাবে কোডের মাধ্যমে প্রকাশ করতে পারবো। তাহলে এই নাম্বারটা কিন্তু সকল দেশের সকল ভাষাকে কোডে প্রকাশ করার জন্য কিন্তু পর্যাপ্ত। বুঝতে পারছো? যেহেতু সকল দেশের সকল ভাষার যে বর্ণ, অঙ্ক, চিহ্ন আছে সেগুলাকে এই ইউনিকোডের মাধ্যমেই কোডে প্রকাশ করা হয়। এই কারণেই ইউনিকোডকে বলা হচ্ছে ইউনিভার্সাল কোড, সার্বজনীন কোড বা সকল ভাষাভাষীর কোড। তো আশা করতেছি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যে ইউনিকোডকে কেন ইউনিভার্সাল কোড, সার্বজনীন কোড বা সকল ভাষাভাষীর কোড বলা হচ্ছে। বুঝতে পারছেন কি না বলেন? আচ্ছা, এই কোডের বিষয়টা বুঝতে পারছো কিনা বলো, দ্রুত বলো, দ্রুত বলেন। এই কোডের বিষয়টা বুঝতে পারছেন কিনা? না বুঝতে পারলে আবার বলা যাবে, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের কম্পিউটার কোডিং থেকে যে প্রশ্নগুলো আসতে পারে এবং যে বিষয়গুলো অতীব প্রয়োজনীয় জানার জন্য সেগুলো কিন্তু আমরা এখান থেকে জানে নিলাম। তো এই বিষয়গুলো যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে এই অংশ থেকে যে প্রশ্নগুলো আসবে সেটা ইনডাইরেক্টলি অথবা ডাইরেক্টলি যেভাবে আসুক না কেন, এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে আমরা কিন্তু সেই সমস্যাগুলো সমাধান করতে পারবো। তো এগুলা থেকে আমি তোমাদের কিছু কোশ্চেন জিজ্ঞেস করব, সেগুলোর তোমরা অ্যান্সার দিবা। তো আমি আগে আমার কোশ্চেনগুলো জিজ্ঞেস না করে আমি তোমাদেরকে আগে সেই কোশ্চেনগুলো দেই যে কোশ্চেনগুলো বিগত বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে। তাহলে তোমরা এখান থেকে একটু কনসেপ্ট পাবা যে আমরা এই টপিকটাকে একটু মজা করার জন্য আলোচনা করলাম নাকি এই টপিক থেকে আদৌ কোনো প্রশ্ন আসতে পারে বা আসছে, তাই না? আমি আগে সেই বিষয়টাতে তোমাদের ক্লিয়ার করে দিই, ঠিক আছে? তো আমি দ্রুত কোশ্চেনগুলো তোমাদেরকে দিব, তোমরা দ্রুত আমাকে একটু অ্যান্সার করে জানাই দিবা। আর পারলে কোশ্চেনগুলো তোমরা এখানে নোট করে রাখতে পারো। আর এই কোশ্চেন যেগুলো সেগুলো নেওয়া হচ্ছে আমার যে লেকচার শিট আছে সেই লেকচার শিট থেকে। আর এই লেকচার শিটগুলো তোমরা অবশ্যই পাবা যদি তোমরা পেইড ব্যাচে অ্যাডমিট হয়ে যাও। অলরেডি আমরা কুরিয়ার করে দিচ্ছি যারা পেইড ব্যাচে অ্যাডমিট হয়ে যাচ্ছে। পেইড ব্যাচের বিষয়ে গ্রুপে যথেষ্ট বলা আছে, গত ক্লাসেও বলছি, আজকে আর বলতে চাচ্ছি না। তো তোমরা এটার অ্যান্সার করে দাও। আগামীকাল পেইড ব্যাচের লাস্ট ডেট ভর্তি হওয়ার, আগামীকাল তো না, পরশু দিন 31 আগস্ট পর্যন্ত তোমরা ভর্তি হইতে পারবা পেইড ব্যাচে। ওটা আসলে পেইড ব্যাচ না, ওটাও ফ্রি ব্যাচ। ওখানে তোমাদের যে পেমেন্টটা নেওয়া হচ্ছে সেই পেমেন্টটা এই যে আমার শিট, বই এবং তোমাদের একটা টি শার্ট দেওয়া হবে, সেই টি শার্টের জন্যই নেওয়া হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কি লিখলাম? একটি স্ট্যান্ডার্ড ASCII কোডের বিট সংখ্যা কত? কোডের বিট সংখ্যা কত? অ্যান্সার করো।
আস্কি কোড তোমরা জানো দুই ধরনের, একটা আস্কি 7 আর একটা হচ্ছে আস্কি 8। তো এদের মধ্যে যেটা স্ট্যান্ডার্ড তার বিট সংখ্যা কত সেটা তোমাদের কাছে জানতে চাইছে। আর এই কোশ্চেনটা কোথায় আসছিল? এই কোশ্চেনটা আসছিল রাজশাহী ইউনিভার্সিটির বি ইউনিটে গত বছরের পরীক্ষায় 19-20। গত বছরের বলতে বিগত যে ব্যাচ আছে তা, গত বছর তো বলা যাবে না, গত বছরে তো পরীক্ষায় হয়নি, তাই না রে? আচ্ছা আমি একটু অ্যান্সারগুলো দেখি তোমাদের কে কি অ্যান্সার দিচ্ছ। আচ্ছা তো আস্কি কোডের বিট সংখ্যা কত? আস্কি কোডের বিট সংখ্যা অলরেডি অনেকে অ্যান্সার দিচ্ছে, সেটা হচ্ছে 8 বিট। কেন 8 বিট? কারণ স্ট্যান্ডার্ড আস্কি কোড যেটা সেটা হচ্ছে আস্কি 8, আর আমরা জানি আস্কি 8 কত বিট? আস্কি 8 হচ্ছে 8 বিটের। তাহলে আমরা এই অ্যান্সারটা পেয়ে গেলাম। এখন আমরা তারপরে আরেকটা কোশ্চেন দেখি, তারপরে আমি একটু দেখি এখানে আর কোন কোশ্চেন আসছে। আচ্ছা এরপরের কোশ্চেনটা নাও। এরপরে হচ্ছে কোনটি নিউমেরিক কোড? কোনটি নিউমেরিক কোড? এটা জানাই দিছি তোমাদের, অবশ্যই পারবা। কোনটি নিউমেরিক কোড? অপশন লাগবে কি? আচ্ছা অপশন তো দেওয়ার প্রয়োজন নাই, তারপর লিখতেছি বিসিডি, এরপর হচ্ছে কি আস্কি, এরপর হচ্ছে কি EBCDIC, এরপর হচ্ছে কি ইউনিকোড। তাহলে কোনটা হবে বলো? রে গাধার দল, জে সুহান, শায়লা আক্তার অনামিকা, SM আব্দুল আলিম, রে কি অ্যান্সার করতেছেন আপনারা? তানভীর রানা আস্কি, আরে এই শিখেলাম ক্লাসে। রে এতগুলা ভুল অ্যান্সার, এটা তো মানা যায় না। তোমরা কি পরে ক্লাসে জয়েন করছো নাকি? হ্যাঁ আব্দুল আলিম, কিরে তুমি তো শুরু থেকে ক্লাসে ছিলা মনে হয়, ভুল অ্যান্সার তো করা যাবে না। তিনটে। আচ্ছা কোনটা নিউমেরিক কোড? নিউমেরিক কোড হচ্ছে বিসিডি। এটা তো শুরুতেই বললাম যে বিসিডি দ্বারা কেবলমাত্র 0 থেকে 9 যে নিউমেরিক ভ্যালু, সেই নিউমেরিক ভ্যালুগুলোকেই আমরা কোডে প্রকাশ করতে পারি। এই কারণে বিসিডিকে কি বলা হয়? নিউমেরিক কোড বলা হয়। আচ্ছা বিসিডি যদি নিউমেরিক কোড হয় তাহলে এই যে অপশনে খ গ ঘতে যে কোডগুলোর কথা বলা আছে, এই কোডগুলো কি বলো দেখি? আচ্ছা যারা ভুল অ্যান্সার দিছো তারা আশা করতেছি অ্যান্সারটা পাইছো, ক্লাসে মনোযোগ দাও। বিসিডি তোমরা বললা যে নিউমেরিক কোড, ঠিক আছে রাইট অ্যান্সার। তো বিসিডি যদি নিউমেরিক কোড হয় তাহলে অপশনে উল্লেখিত বাকি কোডগুলোকে আমরা কি বলতেছি? আচ্ছা বাকি কোডগুলোকে বলা হচ্ছে আলফা নিউমেরিক কোড, ঠিক আছে। তো এটা মনে রাখবা, বিসিডি হচ্ছে নিউমেরিক কোড, আর আস্কি EBCDIC আর ইউনিকোড এটা হচ্ছে কি আলফা নিউমেরিক কোড। আর এই কোশ্চেনটা কোথায় আসছিল? এই কোশ্চেনটাও সেম রাজশাহী ইউনিভার্সিটির, এটা বি ইউনিটে আসে না, এটা আসছিল হচ্ছে সি ইউনিটে 19-20 সেশনের যে পরীক্ষা, সেই 19-20 সেশনের পরীক্ষায়। তো যারা রাজশাহীর জন্য প্রস্তুতি নিচ্ছ, অনেকেই সায়েন্স ডি ইউনিটের যারা প্রস্তুতি নিয়েছে অনেকেই গুচ্ছতে তোমরা পরীক্ষা দিবা না, তোমরা রাজশাহীর বি ইউনিট অর্থাৎ অবাণিজ্য সেকশন যেটা, সেখানে কিন্তু তোমাদের আইসিটি আছে, ওখানে যারা অ্যাপ্লাই করছো তারা কিন্তু কনসেপ্ট পাচ্ছ যে তোমাদের আইসিটি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কী কী ধরনের প্রশ্নগুলো আসতে পারে। তো এই বিষয়গুলো ভালোভাবে একটু প্র্যাকটিস করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে কি আছে আর আমি একটু দেখি। আচ্ছা এই যে আরেকটা আসছে যে পেরিটি বিট কত প্রকার, এগুলা থেকে যে প্রশ্ন আসে এটা তোমাদেরকে জাস্ট একটু বোঝানোর জন্যই আমি বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করতেছি, যেন টপিকগুলোর উপর এবং ক্লাসটার উপর তোমরা গুরুত্ব দাও। তাহলে পেরিটি বিট কত প্রকার, এটা কোথায় আসছে? এটা আসছে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, যেটাকে সংক্ষেপে কি লেখা হয়? JKKNIU। এটা আসছে হচ্ছে কোন সেশনে? বিতে 16-17-তে, একটু আগে আসে, বাট সেটা বিষয় না, কিন্তু টপিকটা গুরুত্বপূর্ণ। তাহলে পেরিটি বিট কত প্রকার? 2 প্রকার। 2 প্রকারের নাম কি কি বলো দেখি? পেরিটি বিট 2 প্রকার, সেই 2 প্রকার কি কি? পেরিটি বিট 2 প্রকার, সেই 2 প্রকার কি কি? নৌরিন জাহান বলছো জোর আর বিজোর। হ্যাঁ পেরিটি বিট 2 প্রকার, একটাকে আমরা বলতেছি জোর পেরিটি, আর একটাকে বলতেছি আমরা বিজোর পেরিটি। তো এখান থেকে আর কোথায় প্রশ্ন আসছে? আর একটা আসছে, এটা আসছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমি পুরোটা লিখতেছি না, অল্প করে লিখতেছি। বাংলা ভাষাকে কোন কোড পদ্ধতির মাধ্যমে কম্পিউটারে অন্তর্ভুক্ত করা হয়? বাংলা ভাষাকে কোন কোড পদ্ধতির মাধ্যমে কম্পিউটারে অন্তর্ভুক্ত করা হয়?
দ্রুত বলো। অপশন নাই, এটা আমরা জাস্ট কিছু সময় আগে আলোচনা করলাম, তোমাদের মনে থাকার কথা বলেন। ইউনিকোড বলছো যে ইউনিকোড, তাহলে বাংলা ভাষাকে কোন কোড পদ্ধতিতে কম্পিউটার অন্তর্ভুক্ত করা যায়? এর অ্যান্সার হচ্ছে ইউনিকোডের মাধ্যমে। যেহেতু ইউনিকোডের মাধ্যমে সকল দেশের সকল ভাষাগুলোকেই কোডে প্রকাশ করা হয়, এই কারণে বাংলা ভাষাটাও কার অন্তর্ভুক্ত? ইউনিকোডের অন্তর্ভুক্ত। মোট কথা সকল দেশের সকল ভাষাই কার অন্তর্ভুক্ত? ইউনিকোডের অন্তর্ভুক্ত। এটা কোথায় আসছিল? এটা আসছিল হচ্ছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে? সি ইউনিটে 19-20 সেশনের পরীক্ষা আসছিল এটা, ঠিক আছে। আচ্ছা, আর একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে ইউনিকোড কত বিটের কোড? ইউনিকোড কত বিটের কোড বলো? ইউনিকোড কত বিটের কোড? ইউনিকোড কত বিটের কোড? বলেন। আচ্ছা, ইউনিকোড বলছো হচ্ছে 16 বিটের কোড। ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড। তাহলে দেখো, আমরা যে আজকে কম্পিউটার কোডিং অংশটা আলোচনা করলাম, এই অংশ থেকে বিগত বছরগুলোতে যে যে বিশ্ববিদ্যালয়ে আইসিটি থেকে প্রশ্ন থাকতো, সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা করে প্রশ্ন অবশ্যই আসে। তো আমরা এতটুকু ধারণা করেই নিতে পারি, আমাদের যে গুচ্ছ বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে, সেখানে আমাদের এই কম্পিউটার কোডিং অংশ থেকে অবশ্যই একটা কোশ্চেন কিন্তু থাকবে। তো সেই কোশ্চেনটা কমন পাওয়ার জন্য আমাদের কম্পিউটার কোডিংয়ের যাবতীয় বিষয়গুলো কিন্তু ভালোভাবে শিখে নিতে হবে। তো এগুলো ছিল বিগত বছরের যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আসছিল সেই প্রশ্নগুলো। এখন আমি পুরো আলোচনার উপর আর 2-1টা কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করে আমাদের আজকের যে ক্লাস, সেই ক্লাসটা আমরা আজকে শেষ ঘোষণা করব। তো তোমরা আমাকে একটু বলো, আচ্ছা আমাকে এই সিকোয়েন্সটা একটু লিখে দাও তো, মানে এটা সমান কত বিট, এটা আমাকে একটু সিকোয়েন্স আকারে লিখে দাও। তাহলে একটা কোশ্চেনের মাধ্যমেই তোমার অনেকগুলো কোশ্চেনের কিন্তু প্রিপারেশন হয়ে যাবে। আমি যে সিকোয়েন্সে দিচ্ছি, এই সিকোয়েন্সে তোমরা পাশে লিখলে কমা দিয়ে লেখো, আর উপরে নিচে করে লিখলে ভালো হয়। অর্থাৎ একটা লেখার পর ইন্টার দিয়ে নিচে আরেকটা, তাহলে আমি বুঝতে পারবো তুমি কার জন্য কি বলতেছো। এই কোডগুলো সমান কত বিট আমাকে একটু তোমরা জানাও, তাহলে একটাতেই আমরা সবগুলোই একবারেই শিখে নিতে পারবো এবং তোমার সবগুলোই মনে থাকবে, কোনো কনফিউশন হবে না। বলো, সময় দিচ্ছি তোমাদেরকে, অ্যান্সার করো দ্রুত। এই সবগুলাই আমাকে একবারে অ্যান্সার করে দাও, বারবার কমেন্ট না করে তুমি একবারে অ্যান্সার করে দাও। সেক্ষেত্রে পাশাপাশি লিখলে কমা দিয়ে লেখো, আর বেটার হয় আমি যেভাবে উপরে নিচে করে লিখছি তুমিও সেভাবেই অ্যান্সারগুলো আমাকে দিয়ে দাও। আচ্ছা, তাড়াতাড়ি বলো অ্যান্সারগুলো। যারা অ্যান্সার দিচ্ছ সবার সঠিক আসছে, কারো কোনো ধরনের ভুল হলে আমি বলবো। আরিফুল দিচ্ছ, সোয়াইব বিন আজাদ, আলামিন, নিদ্রা, নওরিন জাহান। ক্লাস করে একটা নিদ্রা দিয়ে দেন। নিদ্রার সমার্থক শব্দ বলেন 2টা। 4 বিট সবার দেখতেছি সঠিক অ্যান্সার আসতেছে। মেহেদি হাসান, বাঁধন, শায়লা আক্তার, আব্দুল সালাম। আচ্ছা, মোটামুটি আমরা সবার অ্যান্সার পাইছি এবং সবার অ্যান্সারই সঠিক আছে। আমি একটু লিখে দিচ্ছি, তোমরা অ্যান্সারের সাথে মিলাই নাও। তাহলে বিসিডি কয় বিটের কোড? বিসিডি হচ্ছে 4 বিটের কোড। ASCII 7 কয় বিটের কোড? ASCII 7 হচ্ছে 7 বিটের কোড। ASCII 8 কয় বিটের কোড? ASCII 8 হচ্ছে 8 বিটের কোড। EBCDIC কয় বিটের কোড? EBCDIC হচ্ছে 8 বিটের কোড। আর ইউনিকোড কত বিটের কোড? ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড। এখন আমাকে তুমি বলবা যে এই যে কোডগুলো আছে, এই কোডগুলোর মাধ্যমে আমরা কতগুলো ভ্যালুকে আলাদাভাবে কোডের মাধ্যমে প্রকাশ করতে পারবো। অর্থাৎ ASCII 7 দ্বারা কতটা ভ্যালুকে আমরা আলাদাভাবে কোডে প্রকাশ করতে পারবো, ASCII 8 দ্বারা কয়টা, EBCDIC দ্বারা কয়টা, আর ইউনিকোড দ্বারা কয়টা, এটা আমাকে বলো। বিসিডিতে তো ওই বিষয়টা নাই আমাদের, তাই না? তাহলে বিসিডি শুধুমাত্র 4 বিট, এটা জানলেই হবে। আর এগুলা দ্বারা আমরা কতগুলাকে আলাদা নাম্বার দ্বারা প্রকাশ করতে পারবো সেটা আমাকে এবার একটু বলেন। তো অলরেডি আদ্রিতা ইসলাম সাথী বলছো ASCII 7 128, ASCII 8 256। বাকিগুলো বলো, বাকিগুলো একবারে একটা কমেন্টের মাধ্যমে সব বলো। আচ্ছা, রুহিনা আফরিন রিমা অ্যান্সার দিচ্ছে 128, 256, 65,536। বাকি যারা, তাদের কি অবস্থা? আচ্ছা, আমরা বেশ কিছু অ্যান্সার পেয়েছি। সুমাইয়া অ্যান্সার দিচ্ছে, জাহিদ, রিয়াস আহমেদ শুধু বলছো ASCII 7 128, বাকিগুলো বলো। ইমন ইসলাম 4টা জানতে চাওয়া হয়েছে, 3টা বলছো, আরেকটা কই রে? সাদমান হামিম
অ্যান্সার করছে জাহিদুল ইসলাম, অ্যান্সার করছে মেহেদি, আরিফুল, সাকিব, সামিয়া সবাই অ্যান্সার করছে, মেহেদি হাসান অ্যান্সার করছে। আচ্ছা আমি বলে দিচ্ছি তাহলে আজকে 7-এর মাধ্যমে আমরা কতগুলোকে আলাদাভাবে প্রকাশ করতে পারবো? 128টা। আজকে 8-এর মাধ্যমে কতগুলোকে পাবো? 256টা। ইবিসিডিআইসির মাধ্যমে আমরা কতগুলোকে ভ্যালুকে পাবো? 256টা। আর ইউনিকোডের মাধ্যমে আমরা পাবো 65,536টা। আচ্ছা বলো দেখি, এখানে এই 3টা কোডকে কোন ধরনের কোড বলা হয়? এই কোডগুলোকে কোন ধরনের কোড বলা হয়? এই কোডগুলাকে কোন ধরনের কোড বলা হয়? দ্রুত বলেন। এই যে এখানে কোডগুলা দেয়া আছে, এই কোডগুলাকে কোন ধরনের কোড বলা হচ্ছে? আমাদের ক্লাসটা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমরা জাস্ট 2 মিনিটের মধ্যেই ক্লাসটা শেষ করে নেব। ক্লাসগুলো সাধারণত 1 ঘন্টা করেই হবে, কারণ একদিনে সবগুলো বিষয় আলোচনা করা সম্ভব না, আর সম্ভব হলেও তোমরা সেগুলো মনে রাখতে পারবো না। আমি আবারও বলতেছি, আমরা লাইভ ক্লাসগুলো এমনভাবে শিখবো যেন আমাদের ক্লাসের পড়াশোনাগুলো ক্লাসেই কমপ্লিট হয়ে যায়। আলফা নিউমেরিক, ঠিক আছে? তো এই 3টা যদি আলফা নিউমেরিক হয় তাহলে বিসিডি কি? এগুলা যদি আলফা নিউমেরিক হয় তাহলে বিসিডি কি? সবাই বলছো আলফা নিউমেরিক, ঠিক আছে। তো এগুলা যদি আলফা নিউমেরিক হয় তাহলে বিসিডি কে কি বলবেন আপনারা? এগুলো যদি আলফা নিউমেরিক হয় তাহলে বিসিডি কে আমরা কি বলবো? আচ্ছা বিসিডি কে বলতেছো যে নিউমেরিক বলতে হবে, তাহলে বিসিডি কোড কোন ধরনের কোড? বিসিডি কোড হচ্ছে একটা নিউমেরিক কোড, আর এইগুলাকে আমরা কি বলতেছি? এগুলাকে আমরা বলছি হচ্ছে আলফা নিউমেরিক কোড, ঠিক আছে? তাহলে এই যে মোটামুটি এই বিষয়গুলো আমাদেরকে খুবই ভালোভাবে মনে রাখতে হবে, এগুলা দিয়ে কোনো কনফিউজ করা যাবে না। এগুলা কিন্তু কোশ্চেনে আসার যথেষ্ট সম্ভাবনা আছে। এছাড়াও বাকি যাবতীয় বিষয় যা ক্লাসে আলোচনা করা হয়েছে সবগুলাই তোমরা মনে রাখবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আমাদের যে 3য় অধ্যায়ের তোমরা জানো 2টা অংশ, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো সংখ্যা পদ্ধতির অংশটা এখান থেকেই শেষ, অর্থাৎ সংখ্যা পদ্ধতি রিলেটেড যে টপিকগুলো আমরা এই 4-5টা লাইভ ক্লাসের মাধ্যমে সেগুলো সবগুলাই শিখে নিলাম। এর পরবর্তী অংশ হচ্ছে ডিজিটাল ডিভাইস, সেটার ক্লাস শুরু হবে। তবে ওই ক্লাসটা শুরুর আগে আমরা এই যে সংখ্যা পদ্ধতির অংশটা শেষ করলাম, এটার উপর তোমাদের একটা পূর্ণাঙ্গ অনলাইন পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষা হবে আগামীকাল দুপুর 2টায়। কি বললাম? এই যে সংখ্যা পদ্ধতি বলতে কি? সংখ্যা পদ্ধতির রূপান্তর, সংখ্যা পদ্ধতির যোগ, বিয়োগ, গুণ, ভাগ, চিহ্নযুক্ত সংখ্যা বলতে 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক এবং আজকের কম্পিউটার কোডিং এর যাবতীয় এই যে অংশ, এই অংশগুলার কালকে দুপুর 2টায় একটা অনলাইন এক্সাম নেওয়া হবে। বলতে পারবো না পরবর্তীতে ভাইয়া পরীক্ষার লিঙ্ক পাই নাই, পরীক্ষা দিতে পাই নাই, তা কিন্তু হবে না। 2টার মধ্যে উপস্থিত থাকে তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার লিঙ্ক মেসেঞ্জার গ্রুপ এবং আমাদের যে আইসিডি বস অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে, 2টাতে দিয়ে দেওয়া হবে। তোমরা 2টার মধ্যে গ্রুপে আসলেই তোমরা লিঙ্কটা পাই যাবে, না পাইলে একটু উপরে নিচে খুঁজে দেখে নেবেন, অবশ্যই পাবেন, ঠিক আছে? ওখানে যারা পার্টিসিপেট করবে তাদের মধ্যে আমরা যারা সর্বোচ্চ নম্বর বলতে ফুল নম্বরে পাইতে হবে, কারণ যেগুলো ক্লাসে আলোচনা করা হয়েছে সেগুলো রিলেটেড কোশ্চেন করা হবে। তুমি যদি ফুল নম্বর না পাও তার মানে তুমি ক্লাসগুলো ভালোভাবে মনোযোগ সহকারে করনি বা পরবর্তীতে প্র্যাকটিস করনি। এই কারণে আগের ক্লাসগুলো অবশ্যই কালকের মধ্যে প্র্যাকটিস করে রাখবা। যারা সর্বোচ্চ নম্বর 20টা বা 25টা কোশ্চেন দেওয়া হবে, 20টা দিলে যারা 20-এর মধ্যে 20 পাবে বা 25-এর মধ্যে 25 পাবে তাদেরকে আমরা গিফট দেওয়ার চেষ্টা করব। সেটা কীরকম বা কতজন এইটা অ্যাচিভ করতেছে তার উপর ডিপেন্ড করে একটা গিফট নির্ধারণ করে দেওয়া হবে, যেটা আমরা এর আগেও দিছি, আবার কালকের পরীক্ষাতেও দিয়ে দেওয়া হবে। আর তোমাদের ইংলিশ ক্লাসের বিষয়ে বলা ছিল, ইংলিশ ক্লাসের টাইম দেওয়া আছে 1 তারিখ সন্ধ্যা 7টায়। আর ইংলিশ ক্লাস করার জন্য অবশ্যই তোমাদেরকে গ্রুপে 5K মেম্বার পূরণ করতে হবে। 5K মেম্বার পূরণ না হলে কিন্তু ক্লাস হচ্ছে না, যদিও রুটিনে দেওয়া আছে, কিন্তু ক্লাসটা কন্টিনিউ করার জন্য অবশ্যই 5K মেম্বার পূরণ করতে হবে। এর জন্য তোমরা অবশ্যই যারা নতুন জয়েন হয়েছে গ্রুপে, যারা এখন ইনভাইট করোনি, তারা দ্রুত তোমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদেরকে ইনভাইট করে দাও, ঠিক আছে? এটা গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে পেইড কোর্সের বিষয়। পেইড কোর্সের ভর্তি চলমান আছে, অনেকেই ভর্তি হচ্ছে। আমরা একটা টার্গেট দিয়েছিলাম যে 50 জনের একটা আমরা ভর্তি নিব, তবে যদি এটা আপ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা 50-50 করে বা যে অ্যামাউন্টটা হবে সেটাকে 2 ভাগ করে আলাদা আলাদা ব্যাচের ব্যবস্থা করব, ঠিক আছে? আর পেইড কোর্সটাতে এটা হতাশ হওয়ার কিছু নাই। তোমরা যারা ফ্রি করতে চাচ্ছ, তোমরা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য যতটুকু প্রয়োজন সেটা আমি ইনশাল্লাহ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তবে পেইড কোর্সটা কেন করতেছি এটা গতদিনও বলছি, যে আমি কিছু স্টুডেন্টকে আলাদাভাবে আমার নিজস্ব মনিটরিংয়ে, যেভাবে অফলাইনে তোমাদের কোচিং বা প্রাইভেট টিউটররা একটু মনিটরিং করে, সে কারণে এই যে আজকে তোমরা কোনো সময় দেখা যাচ্ছে যে
90 জন, কোনো সময় 85 জন, কোনো সময় 70, 75, 80। তার মানে কেউ ক্লাসে আসতেছে আবার কিছু সময় পর চলে যাচ্ছে। তার মানে কে কতটুকু বুঝতে পারলো বা পুরো ক্লাসটা কে করলো, কিভাবে সেটা পরবর্তীতে প্র্যাকটিস করতেছে কিনা, এক্সামগুলো দিচ্ছে কিনা, এই এক্সামের সলভ ক্লাসগুলোতে সে উপস্থিত থাকতেছে কিনা, এই বিষয়গুলো কিন্তু এখানে মনিটরিং করার সুযোগ থাকতেছে না, যেহেতু এটা ওপেন প্ল্যাটফর্ম। কেউ এখান থেকে বের হয়ে গেলে আমার তো তাকে বলার কিছু নেই। কিন্তু পেইড কোর্সে আমি বলছি যে অবশ্যই সবাইকে ফুল টাইম লাইভে উপস্থিত থাকতে হবে, প্রতিদিন লাইভে উপস্থিত থাকবে। যদি কোনো কারণে উপস্থিত হতে না পারে অবশ্যই জানাইতে হবে, এবং পরবর্তীতে সে লাইভ ক্লাসটা করলো কিনা, কী সমস্যা, কী প্রবলেম, এটা অবশ্যই আমাদেরকে বলতে হবে এবং আমার কাছ থেকে সমাধান করে নিই। লাইভ ক্লাস সেগুলো হবে একটা প্রাইভেট গ্রুপে, অর্থাৎ সিক্রেট গ্রুপে, ঠিক আছে। আর যারা লাইভ ক্লাস ফ্রি পেইড কোর্সে অংশগ্রহণ করতে চাও না, কোনো সমস্যা নেই, তোমরা ফ্রি কোর্স করলেই তোমার বিশ্ববিদ্যালয়ের একটা ভালো নাম্বার পাওয়ার জন্য, কারণ তোমাকে তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য 100তে 100 পাইতে হবে না, তাই না? তো একটা চান্স পাওয়ার মতো নাম্বার বা চান্স পাওয়ার মতো কোশ্চেন কমন পাওয়ার জন্য যেটুকু প্রস্তুতির প্রয়োজন আমরা সেটা সর্বোচ্চ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকলো। আগামীকাল 2টায় তোমাদের এক্সাম হবে, এবং আগামীকাল রাত 9টায় ওই যে দুপুরবেলা তোমরা 2টায় এক্সাম দিলা, সেই এক্সামে যে 20টা বা 25টা কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো, সেগুলোর সমাধান দেখব। তার পাশাপাশি ওই কোশ্চেনের সাথে আর কী ধরনের কোশ্চেনগুলো রিলেট করে আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে আমরা সংখ্যা পদ্ধতির অংশটা ক্লিয়ার করে সামনের ক্লাসে লজিক গেট নিয়ে আলোচনা শুরু করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আগামীকাল 2টায় অবশ্যই তোমরা অনলাইন এক্সামটাতে উপস্থিত থাকবে। তো ঠিক আছে, ক্লাসে উপস্থিত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। গুড নাইট।